আমার জন্ম জেলা লালমনিরহাট। লালমনিরহাট। আপনি কি অনুষ্ঠানটা শুনেছিলেন আগে কখনো? জি, এই অনুষ্ঠানটা আমি কন্টিনিউ শুনি এবং আপনি যখন 8920-তে ছিলেন তখন থেকে আমি আপনাকে শুনি এবং চিনি আপনাকে। ঠিক আছে, তো আজকে সিক্রেটসে আমরা আপনার জীবনের সিক্রেটস জানতে যাব এবং এই সাম্প্রতিক সময়ে আপনার জীবনের সিক্রেটসগুলো বা কনফেস যেটাই বলি না কেন, সেটা আমাদের ছেলেমেয়েদের জন্য, বিশেষ করে ইয়াং যারা রয়েছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আমি বিশ্বাস করি। শুরু করুন আপনি একেবারে ধারাবাহিকভাবে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডেই থাকি, তার মানে আমরা শৈশবেই থাকবো। জি জি, আমি 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 থেকে ক্লাস 2-তে আমি একটা সরকারি স্কুলে ভর্তি হই এবং আমি 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 মনে করছি থেকে ছোটোবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। বাবা কি করতেন? হ্যাঁ, আমার বাবা ছিল ব্যবসায়ী, মানে কাঁচামালের ব্যবসা করতো। মানে আমি একটা পোর ফ্যামিলির সন্তান, তো আমার বাবা একদম কাঁচামালের ব্যবসায়ী ছিল। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 1 বোন। তখন কি মানে ওই ছোটবেলাটা কি ঢাকাতেই নাকি ঢাকার বাইরে? না, আমি আমার দেশের বাড়িতে লালমনিরহাট। লালমনিরহাট। জি, আচ্ছা। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট। আচ্ছা। তো আমার মেধাটা অনেক ভালো। আমি থেকে ছোটোকাল থেকেই মনে করেন যে আমার মেধাটা অনেক ভালো এবং আমি স্কুল পর্যায়ে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত সবসময় প্লেজের মধ্যে আমার রোল ছিল। আচ্ছা। আমি স্টুডেন্ট হিসেবে ভালো এবং আমার এলাকায় আমার মানে এমন কোনো ব্যাড রেকর্ড নাই যে আমি স্টুডেন্ট হিসেবে আমি সবসময় স্যারদের কাছে সবার কাছে খুব ছিলাম, প্রিয় ছিলাম। ওকে। তার পরবর্তীতে ক্লাস 1-এ অন্য স্কুলে ছিলাম। 1 থেকে 2-তে উঠতে গেলে আমাকে আমার বাবা সরকারি স্কুলে দেওয়ার জন্য মানে প্ল্যান করে। তো সরকারি স্কুলে মানে প্রত্যেকের অনেক টাকা পয়সা প্লাস স্যারদেরকে করতে, প্রাইভেট পড়তে স্যারের কাছে তারপর ভর্তি হতে হয়। তো আমার বাবার ওরকম কষ্ট ছিল না যে আমাকে এইভাবে সরকারি স্কুলে পড়ার জন্য। তো আমার বাবাকে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি একাই পরীক্ষা দেবো, দেখি আমি যদি টিকতে পারি তো পারলাম। মানে ওই সময় কিন্তু সরকারি স্কুলে কিন্তু ইন্টারভিউ দিয়ে টিকতে হতো, তখন আমি পরীক্ষা দিলাম একাই পড়ে এবং আমি সরকারি স্কুলে চান্স পেয়ে গেলাম। ওটা আমাদের জেলার সবচেয়ে বেস্ট স্কুল, 1 নম্বর স্কুল, ওখানে আমি চান্স পেয়ে গেলাম। সেটা লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। ওখান থেকে আমি মানে ক্লাস 2 থেকে আমার ওখান থেকে শুরু পড়ালেখা। তো আমার ক্লাস 2 থেকে 8 পর্যন্ত মানে আমি 2 থেকে 8 পর্যন্ত মোটামুটি মানে 1-2-এর মধ্যেই থাকি। আচ্ছা। মানে 1-2-এর মধ্যে কন্টিনিউ থাকি এবং আমি ওই স্কুলে স্যারদের কাছে প্রিয়। স্কাউট করতাম, স্কাউটও মোটামুটি ভালো। মানে আমার সব গুণাগুণই মোটামুটি ভালো ছিল, মানে সবকিছু অ্যাপ্রিশিয়েট করার মতো। জি জি, তো আমার সব গুণাগুণ ভালো ছিল। তো এক পর্যায়ে 8 পার হওয়ার পরে আমার কেন পড়ালেখার মানে পড়ালেখার দিকে একটু মনটা উঠে গেল। এটা কি মানে হঠাৎ করেই হলো না কোনো কারণ ছিল? এটার মধ্যে কারণ ছিল, কিছু বন্ধু বান্ধব হয়ে গেল। তো বন্ধু বান্ধবের কারণে পড়ালেখাটা একটু আমি পিছিয়ে গেলাম। আচ্ছা। তো ক্লাস 8-এ আমি একটু পিছিয়ে গেলাম, আমার রোলটা প্লেজের বাইরে চলে গেল। এই জন্য বাবা বাসায় আমাকে মারধর করছে, অনেক কিছু, মানে আমাকে একটু প্রেশার দিছে। আমার ভাইয়া আমার একটু প্রেশার দিছে, কারণ আমার ভাইয়া অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করায়। আর আমার বাবা আমাকে ক্লাস 6-এর পর থেকেই আমাকে ছেড়ে দিছে যে আমি আর তোকে লেখাপড়া করাইতে পারবো না, আমার সম্ভব না, মানে আর্থিকভাবে সম্ভব না। তার পরবর্তীতে আমার মেজো ভাই আমাকে বলছে যে তুই টেনশন করিস না, আমি তোকে করে নেবো, চালাই নেবো, সমস্যা নাই, তুই আবার পড়ালেখা কর। তা আমার ভাই এক দোকানে থাকতো, ওইখান থেকে ভাই ওই সময় 6,000 টাকার মতো বেতন পাইতো। ওইটার থেকে আমার সংসার খরচ প্লাস আমাকে লেখাপড়া খরচ চালাইতো। তো কষ্ট করে মোটামুটিভাবে আমার ভাই চালাচ্ছে। তো ক্লাস 8-এর দিকে একটু ব্যাকফুটে চলে গেছি আমি। তখন ব্যাকফুটে চলে যাওয়ার কারণে বাসার থেকে একটু প্রেশার আসতেছিল যে কী ব্যাপার, মানে প্লেস পিছাই গেল এই। তা আমার ভাই এবং আমার বাবা অনেক কষ্ট পায় যে এত কষ্ট করে লেখাপড়া করার পর তুই এই করলি, রেজাল্টটা এরকম করলি, আমরা এটা মেনে নিতে পারতেছি না। রাইট। তারপরে আমি একটু উপলব্ধি করতে পারলাম যে আমার আসলে মানে ফলসটা কোথায়। পরে দেখতেছি যে আমার বন্ধু বান্ধবটা বেশি হয়ে গেছে। আমার ভালো বন্ধু বেশি ছিল, কিন্তু খারাপ বন্ধু 2-1টা এসে আমাকে মনে করেন যে অন্যদিকে নিয়ে যাচ্ছে। স্কুল পালায় সিগারেট খাওয়া, এরকম অনেক কিছু করে আমাকে করাচ্ছে ওরা। তো পরবর্তীতে ওদেরও কিছু দোষ ছিল, আমারও দোষ ছিল। আমি যদি না যাইতাম তাহলে হতো না। জি, পরে আমি ক্লাস 8-এ একটু ব্যাকফুটে যাওয়ার পরে আবার 9-এ আবার নতুন করে আমি স্টার্ট করলাম যে না, এগুলো আর সম্ভব না, আমি এসএসসিটা ভালো করে দিই। আর আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি একটা কোনো মানে সার্ভিসে কাজ করার জন্য, হয়তো বা সেনাবাহিনী, পুলিশ, এরকম কিছু করার জন্য আমার মার খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে। এই কারণে আমি এসএসসি পর্যন্ত একটু করলাম। আম্মা আমাকে বললো যে আচ্ছা এখন যা হয়েছে এখন সময় আছে, তো তুমি ফিরে আসো। পরে আম্মা একটু আমাকে টেক কেয়ার শুরু করলো। আব্বা তো আমাকে আর মানে ফলো আপ করে না। ওই যে আব্বা একটু কষ্ট পেয়েছে আমি প্লেস থেকে মানে পিছিয়ে আসছি, কারণ আব্বার একটা ইমেজ ছিল স্কুলে আমি মনে করেন যে এমন কোনো অনুদান নাই যে আমি পাই নাই আমার পারফরমেন্সের কারণে, এবং সব স্যাররা আমাকে অনেক ভালো জানতো। এবং আরেকটা কথা আমি রেখে আসছি, সেটা হচ্ছে যে ক্লাস 8-এ যখন আমি একটু ব্যাকফুটে গেলাম,
আমি যখন স্কাউট করতাম জি। তো ওই সময় আমার একটা ফলস ধরা পড়ে, মানে সেটা ফলসটা হচ্ছে যে স্কাউট রুমে মানে সবসময় আমি স্কাউটের ইয়াদের কাছে মানে স্কাউটের আমি ছিলাম, লিডার ছিলাম। তো বাচ্চা কাচ্চাদেরকে ওইখানে আমি একটু ট্রেনিং করাইতাম। তো ট্রেনিং শেষে আমার 2-3টা বন্ধু আমার কাছে আসলো যে করি দোস্ত চল এখানে সিগারেট খাই। তো আমি বললাম না এটা সম্ভব না, এটা তো স্কাউট রুম, এখানে সম্ভব না, এটা করলে খুব খারাপ হয়ে যাবে। কারণ না সমস্যা নেই, আমরা দরজা লাগাতে খেলে স্যাররা তখন ক্লাসে আসতে এটা বুঝতে পারবে না। আচ্ছা। তো পরবর্তীতে করলাম কি ওদের শুনে বুদ্ধি শুনে আনলো, সিগারেট নিয়ে আসলো, আমরা ওইখানে খাইলাম। এই মুহূর্তে এক স্যার আমাদেরকে ফলো করছে যে আমরা স্কাউট রুমে কী করতেছি দরজা লাগাই দিয়ে। তো সিগারেট খাওয়ার পরই স্যার চলে আসছে। এখন চলে আসার পরে আমরা সবাই বের হয়েছি, আমাদেরকে নক করছে, বের হওয়ার পরে বলতেছে কী হয়েছে ভিতরে। আমরা বলবো না তো স্যার কিছু না। স্যার আমাদের রুমের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সিগারেটের স্মেলটা পেয়ে গেছে। এখন পাওয়ার পরে এখন বলতেছে কে কে খাইছিস বল, মানে কে কে সিগারেট খেতে আমি বুঝতে পারছি, এখন বলতে হবে। আচ্ছা। তো আমার 3টা বন্ধু ছিল, ওরা সবাই মানে কোনো মানে কিছু বলতেছে না। পরে আমি 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 চিন্তা করলাম ওরা তো আমার বেস্ট ফ্রেন্ড, আচ্ছা ওদেরকে আমি এবার করিনি, বাঁচাইনি। তো স্যারকে বললাম স্যার আমি খাইছি। আর কে খাইছি? আমি বলছি না স্যার আর কেউ খায়নি, আমি একাই খাইছি। ওকে। এখন স্যার এইটাতে আমাকে নিয়ে আমার নিয়ে বিশ্বাস করতে পারতেছেন না যে তুমি এই কাজটা করতে পারো, আমি এটা আশা করি না কখনো। মানে পরবর্তীতে স্কুলে সব স্যারদের মানে রুমে টিচার্স রুমে গিয়ে সব স্যারদের কাছে নিয়ে গিয়ে আমাকে মানে ফেস করাইলো যে এই ছেলেটাকে যে আপনারা জানতেন যে আজকে এটা পাইলাম। এর পরবর্তীতে আমার আব্বাকে ফোন দিয়ে বলা হয়েছে এবং আমার পাশের বাসায় এক স্যার ছিল হুজুর স্যার, ওই স্যারও শুনছে। তো পরবর্তীতে আমার বাবাকে বললো শুধু পড়ালেখা দিয়ে ভালো হইলে হয় না, চরিত্র দিয়েও ভালো হতে হয়। এই কথাটা আব্বাকে বলছে, আব্বার খুব মানে আব্বার খুবই কষ্ট পেয়েছে। আব্বা বাসায় এসে কাঁদছে, আম্মাকে বলছে। পরবর্তীতে আমি ওইখান থেকে আবার মানে ফিরে আসলাম, আমি আবার ক্লাস 9-এ ভালো করে শুরু করলাম। তো আবার প্লেজের মধ্যে রোল চলে আসছে ক্লাস 9-এ, আবার আমি ভালো স্টার্ট করলাম। মানে ওই ঘটনার পরে নিজের ভিতরে একটু হলো রিয়েলাইজ হয়েছে যে না আমি কাজটা ঠিক করছি না, বাবাকে কষ্ট দিচ্ছি, ফ্যামিলিকে কষ্ট দিচ্ছি। পরে আমি এসএসসি পাস মানে করলাম, 9 থেকে 10-এ উঠলাম, 10 থেকে এসএসসি দিলাম। এসএসসিতে মোটামুটি ভালো রেজাল্ট করলাম, মানে 4 পয়েন্ট পাইলাম। তো বাসায় মোটামুটি খুশি। আব্বা অত খুশি না, আব্বা আশা করছিল যে A+ পাবো আমি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো ছিল, এই কারণে আমি A+ পাওয়ার যোগ্য। তো 4 পাইছি। ও এর মাঝখানে আবার আমি সময় পরীক্ষার সময় অসুস্থ ছিলাম। এখন আব্বা অতটা আপসেট হয়নি যে না 4 পয়েন্ট পেতে খারাপ না। আব্বা মিষ্টি টিষ্টি সবাইকে খাওয়াইছে, অনেক খুশি আব্বা। আমার ভাইও অনেক খুশি, আমার ভাই সবচেয়ে বেশি খুশি হয়েছে ওই আমার মেজো ভাইটা, কারণ আমার ভাই গিয়ে বলছে, দোকানে গিয়ে বলছে যে আমাকে অ্যাডভান্স 2 মাসের টাকা দিতে হবে, আমি সব টাকা দিয়ে মিষ্টি কিনবো। আমার ভাই পাস করছে। আচ্ছা। আমার ভাই দোকানে সবাইকে খাওয়াইছে, আমার এলাকায় সবাইকে, মানে মোটামুটি খুব খুশি আমার ফ্যামিলিতে। এর পরবর্তীতে আমি ইন্টারে ভর্তি হবে, অ্যাডমিশন নেবো। তো আমাদের এলাকায় একটা সরকারি কলেজ আছে, ওটা হচ্ছে লালমিয়া সরকারি কলেজ, ওখানে আমি অ্যাডমিশন নেবো। অ্যাডমিশন নিলাম। আচ্ছা। আমি ফার্স্ট ইয়ারে ওঠার পর ওই আগের আবার নেশাটা অ্যাড হয়ে গেল যে আমার বন্ধু বান্ধব বেশি হচ্ছে, আমি মনে করি কলেজে যাচ্ছি না বা আমার লেখাপড়া ঠিক মতো হচ্ছে না। পরে ভাবতেছি যে না এইভাবে তো সম্ভব না, একবার তো এখান থেকে আমি হয়ে আসলাম, ফেরত হয়ে আসলাম, তারপর আবার যাচ্ছি এখানে। আবার মাথার মধ্যে চিন্তা করলাম যে এখন আমি কি করব। তো বাসায় আমি এরকম জানি কলেজ যাই না, এসে কলেজ থেকে রিপোর্ট আসতেছে। এক পর্যায়ে আমার মেজো ভাই বললো যে আমি আর তোকে করাইতে পারবো না, লেখাপড়া করাইতে পারবো না, সম্ভব না, তোর নামে প্রত্যেক দিন এরকম বিচার, এটা সেটা শুনি, এটা করিস, তুই এটা করিস, কলেজে আসিস না, অনেক ধরনের কথাবার্তা শুনি, আমি আর তোকে পারবো না করবো। তো আমি তো এখন বিপাকে পড়ে গেলাম, আব্বাও তো টাকা দিবে না। ওই সময় আমার ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের টাকা কোথায় পাবো, কারণ কেউ তো দিবে না। আম্মা বারবার ফোন দিয়ে বলতেছে ওনারা দিবে না। ওই দিন ছিল লাস্ট ডেট, একদিন লাস্ট ডেট ছিল, ওই দিন আম্মাকে বলতেছি, আম্মা তো খুব দৌড়াদৌড়ি করতেছে যে আর যা কিছু করি ফর্ম ফিল আপটা করতে হবে। তো পরবর্তীতে আব্বাকে আর আমার ভাইকে বলার পরে মানে কোনো কাজ হচ্ছে না। তো আম্মা করলো কি পাশের বাসার থেকে কার কাছ থেকে যেন ধার নিয়ে আসে আমাকে টাকা দিল, এটা দিয়ে ফর্ম ফিল আপ করো, এই যে আমি যে তোমাকে ধার নিয়ে দিচ্ছি এই কথাটা তুমি মনে রাখো। আচ্ছা। পরে আমি ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পর আমি ফার্স্টে পরীক্ষা দিলাম, দিয়ে তখন তো আমার ভাই আমার বাবা তো আমাকে আর করতেছে না। তখন আমি কি করলাম যে আমি এখন টিউশনি করাবো। আচ্ছা। আমি ওগুলো সব আমার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিলাম, আমার আর হচ্ছে না, আমাকে পড়ালেখা করতেই হবে। এর পাশাপাশি আমি সার্ভিসে করতেছি, অ্যাপ্লাই করতেছি। এসএসসি রেজাল্ট কি ছিল আপনার? এসএসসি রেজাল্ট ছিল 4 পয়েন্ট। মানে এটা কি সায়েন্স না আর্টস না কমার্স? আমি কমার্স থেকে পাস করেছিলাম। ওকে, খারাপ না, চলে। হ্যাঁ। তারপর আমি ইন্টার ফার্স্টে পরীক্ষা দিলাম, দিয়ে আমি আমার একটা মাথায় প্ল্যান আসলো আমি টিউশনি করাবো। টিউশনি করায় আমি যে টাকা পাবো ওইটাতে আমার পড়ালেখা চলবে, আমার পকেট খরচটা চলবে, পারলে আমি বাসায় আমি হেল্প করবো একটু।
তো মোটামুটি টিউশনিতে আমি ইন করলাম। আমি প্রথম অবস্থায় 2টা স্টুডেন্ট পেলাম, ওরা 2 ভাই জমজ এক বাসায়, এবং ও আমার স্কাউটের স্টুডেন্ট ছিল, ওর বড় ভাই, মানে আমি যে 2টা বাচ্চাকে পড়াবো, ওর বাবা স্কাউটের স্টুডেন্ট ছিল, আমাকে খুব ভালো জানতো। ওর মাকে বলছে যে আমার এক ভাই আছে, উনি অনেক ভালো, ওনাকে। পরে ওই আন্টির কাছে, আন্টি আমাকে ডাকলো, আন্টির সঙ্গে যোগাযোগ করলাম। আন্টি বললো যে আচ্ছা সমস্যা নাই, তুমি লেখাপড়া করবা, আমি আছি, তুমি আমার এখানে থাকবা, খাবা, আমার এখান থেকে তোমার যা টাকা লাগে, যদি কাপড় চোপড় লাগে আমি দিব। ওনাদের একটা কাপড়ের দোকান আছে, তুমি আমার এখানে কন্টিনিউ থাকবা, খাবা, আবার তোমার বাপ মার কাছে গেলে যাবা, এসে আমার বাসার থেকে কাছাকাছি, বেশি দূর না। আচ্ছা, তো ওই বাচ্চা দুটোকে পড়ানো শুরু করলাম, মানে লজিং থাকার মতো আর কি। জি। আচ্ছা, কোন ক্লাসের ছিল বাচ্চা দুটো? বাচ্চা দুটো ছিল ক্লাস 4-এ তখন। আচ্ছা, ওকে। জি। ওনার হাজবেন্ড বাসায় থাকতো? জি, ওনার হাজবেন্ড বাসায় থাকতো, হ্যাঁ। ফুল ফ্যামিলি বাসায় থাকতো, কিন্তু আমাকে উনি মানে আমার অসহায়তা দেখে, আমার বাসা দেখছে, আমার বাড়ি ঘরের পরিস্থিতি সবকিছু দেখে উনি বলছে ঠিক আছে। মানে আপনাকে টিউশনিটা আন্টি দিলেন? জি, আন্টি দিল। মানে আমাকে ওই আমার স্কাউটের স্টুডেন্ট উনি আমাকে নিয়ে গেছে, ওই স্টুডেন্ট নিয়ে যাওয়ার পরে ওর মাকে বলছে, পরে উনি আমাকে দিই। ওকে। পরে টিউশনি শুরু করলাম, করার পরে ওনারা দিত আমাকে 1500 টাকা বেতন। ওই সময় আমার কাছে 1500 টাকা অনেক। তো তার পাশাপাশি ওনাদের বাসা খাইতাম, আবার বাসায় আসতাম। তখন ওই আন্টি আবার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল যে দেখো বাবা, তুমি তো এইখানে শুধু ওদেরকে 3-4 ঘন্টা পড়াও, আর বাকি সময়টুকু তুমি তো থাকো বাইরে বা ইয়েতে থাকো, কলেজে থাকো। এর ফাঁকে যদি তুমি 2-3টা আর 2-1টা যদি পাও টিউশনি, তাহলে তুমি নিতে পারো, আমার কোনো অবজেকশন নেই। তুমি শুধু আমাকে সকাল টাইমটা এসে এখানে আমাকে সময় দিবা, আর সন্ধ্যাবেলা একটু সময় দিবা, আর এদেরকে সকাল টাইমটা যেই কাজ দিয়ে যাবা সেই কাজগুলো সন্ধ্যাবেলা এসে বুঝাই নিবা। এখান থেকে খেয়ে দিয়ে বাসায় যাবো বা এখানে থাকতে পারো, তোমার ইচ্ছা। আন্টির বুদ্ধিটা অনেক ভালো লাগলো। পরবর্তীতে আমি আশপাশ থেকে আরও মানে টিউশনি নেওয়া শুরু করলাম। জি। এবং এক পর্যায়ে টিউশনি নিতে নিতে প্রায় আমি 24-25টা টিউশনি নিয়ে ফেলছি। ওরে বাবা! মানে আমার ভাত খাওয়ার সময় ছিল না। এটা আমার এলাকা, যদি আপনি যান সার্চ করলে বুঝতে পারবেন। আমি এক সময় সাইকেল দিয়ে এইখান থেকে এই বাসা থেকে এই বাসা, এই বাসা থেকে এই বাসা, আমার সারা দিন শুধু বাসা ঘুরে ঘুরে বেড়াতেন। এক বাসায় লজিং থেকে বাকি অন্যান্য বাসাগুলো পড়াতেন। ওইখানে তখন শুনছে যে ওই বাসায় একটা নতুন স্যার আসছে, ওই স্যারের কাছে পড়ে ও তো পাস করতে পারতো না, ও পাস করছে। এখন ওনার হাজবেন্ড বলছে আচ্ছা ঠিক আছে, ওকে ডাক দাও। এইভাবে ওনাদের একসঙ্গে 4টা বাড়িতে আমি পড়াই। এবার বাইরের টিউশনিগুলো আছে, আবার বাসায় আমি ব্যাচ করা শুরু করছি। এর পাশাপাশি মোটামুটি আমি দেখা যাচ্ছে যে 8 মাসের মধ্যে মোটামুটি আমি মানে ফুললিভাবে স্বয়ংসম্পূর্ণ। আমার ক্যাশ মোটামুটি 80-90 হাজার টাকা আমি করে ফেলছি, জমাই ফেলছি। এখন আমাকে স্টুডেন্টদের পড়াইতে গেলে, মানে এক কথা কোচিংয়ের মতো করে ফেলছি। স্টুডেন্টকে পড়াইতে গেলে করতে সাপ্তাহিক পরীক্ষা নিতে হয়, এই জন্য প্রশ্ন বানাইতে হয়। তো আমি একটা প্ল্যান করলাম যে আমি একটা কম্পিউটার কিনবো। আমি যদি নিজে নিজেই করি প্রশ্নগুলো, তাহলে আমার কস্টটা কমে যাবে, আমার কোনো খরচ থাকবে না। পরে আমি 50,000 টাকা দিয়ে কম্পিউটার প্রিন্টার সহ আমি করে মানে আমার বাসা কিনে ফেললাম। এবং এই স্টুডেন্টদের একটা আকর্ষণ বেড়ে গেলো। আমার বাসা তখন ব্যাচ হয়ে চলে আসলো। এরকম পড়াচ্ছি। আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা, মানে সেকেন্ড ইয়ার বলতে ফাইনাল পরীক্ষা। জি। তো ফাইনাল পরীক্ষার আগে আমি মোটামুটি অনেকগুলো মানে করলাম, টিউশনি স্টপ করলাম। আচ্ছা, আমি আগে পরীক্ষাটা দিই, পরীক্ষার পরে আমি দেখা যাক কন্টিনিউ করতে পারি কিনা। আপাতত আমি স্টপ রাখি, আপনার অন্য অপিনিয়ন খোঁজেন। জি। সবগুলো ছেড়ে দিয়ে মোটামুটি 5টার মতো আমি টিউশনি রেখে দিচ্ছি। এর পাশাপাশি আমার পড়ালেখা করতেছি। তো করার পরে আমি ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আবার মোটামুটিভাবে টিউশনি শুরু করে দিলাম। কিন্তু ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ওই যে আমার টাকা পয়সা হয়ে গেল, আমার মানে মাথাটা আবার অন্যদিকে চলে গেল। আচ্ছা, টাকা পয়সা হয়ে গেল মানে তখন কি পরিমাণ টাকা আপনার কাছে? ওই যে আমি 80,000 টাকা, 80-90 হাজার টাকার মতো ছিল আমার কাছে। 80-90 হাজার টাকা তো তখন আপনার জন্য অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। জি, ওইটা দিয়ে আমি কম্পিউটার কিন্তু 50,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা তো আছেই। এর পাশাপাশি ওই যে আমি যে বাসায় লজিং থাকি, ওইখানে আমি যখন টাকা চাচ্ছি দিচ্ছে, ওনারাই নিজে দিচ্ছে। আমাকে 1500 টাকা ঠিক করা হয়েছিল। আমাকে মানে আমার যখন লাগতেছে 2,000 দিচ্ছে, আমাদের মানে এইভাবে দিচ্ছে, হিসাব নেই। আচ্ছা, এই পাশে যদি আমি অন্য টিউশনিতে গিয়ে আমি যদি এই মাসে আমার একটু টাকা বেশি লাগবে, দিয়ে দিচ্ছে। মানে ওনারা পারফরমেন্স ভালো আমার কাছে পাচ্ছে, ওনারা দিচ্ছে। তো দেওয়ার পরে আমি একটু অন্যদিকে চলে গেলাম। কলেজ লাইফে ওঠার পরে আমি একটু অন্যদিকে চলে গেলাম, বন্ধু বান্ধব হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি সিগারেট খাওয়া, আমি ওই যে এসএসসিতে সিগারেট খেয়েছিলাম। অর্থই সকল অনর্থের মূল, যে কথাটা বলে আর কি। হ্যাঁ। তারপরে আমি সিগারেট খাওয়া শুরু করলাম। এরপরে আমার বন্ধু বান্ধবরা আমার অনেক মানে কাছাকাছি চলে আসলো। প্লাস আমার বাসায় আসে সময় দেয়, আমার কম্পিউটার আছে, কম্পিউটারে গেম টেম, মানে আমি সবসময় বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতেছি। টিউশনিটার মানে খোঁজ রাখতেছি না। আন্টির বাসায় একবার যাচ্ছি না, এটা করতেছি, ওইটা করতেছি, ওইদিকে যাচ্ছি না। এদিকে টিউশনিগুলো খুব মানে কম সময় দিতেছি। এর পাশাপাশি আমি আমার পাশের বাসায় যেটা পড়াইতাম, আমার বাসার থেকে অল্প একটু দূরে, ওইখানে একটা মেয়ে পড়াইতাম।
ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। ও তাও ওনারা আমাকে ছোটোবেলার থেকে চেনে, এবং মানে ওই মেয়ের বাবাকে আমরা ভাই ভাই করে ডাকতাম, এক কথায় ঘনিষ্ঠর কাছাকাছি ভাই ভাই করে ডাকতাম। ওই মেয়েটা, আমি ওই যেই আন্টির বাসা পড়াই, ওই আন্টির বড় ছেলে আছে, মানে স্কাউটের স্টুডেন্ট, জি, ওই স্কাউটের স্টুডেন্টকে পছন্দ করতো। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা, ওকে, এবং ও শুনতে পারছে যে আমি ওই বাসায় পড়াই। আচ্ছা, এখন ওই মেয়েটা আমাকে বলতেছে, আমি তো ওকে টিউশনি করাই, হুট করে একদিন বলতেছে আঙ্কেল একটা কথা বলি, আমাকে আঙ্কেল বলতো ওই মেয়েটা, আমি যে এই মেয়েটাকে পড়াইতাম তখন ক্লাস 7-এ পড়ে মেয়েটা। জি, তো আঙ্কেল বলতো, আঙ্কেল আপনি কি এই বাসায়? হ্যাঁ দিদি, আমি তো এই বাসা পড়াই। তো কয়, আমি একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? তা আমি কি বলবো বলো? তো বলতেছে আমি ওই ছেলেটাকে পছন্দ করি। তো আমার তো মাথা, যে তুমি পছন্দ করো, আমাকে বলতেছো, তোমার সাহস কীভাবে হয়? আমি তোমার আঙ্কেল হই, তুমি এই মানে এই কথা কীভাবে? আমি তোমার বাবাকে বলে দেবো। বা ওই মেয়েটাকে ওর দাদি মানে খুব মেনটেন করতো, যে ওর দাদিকে খুব ভয় পেতো। আমি বলছি যে আচ্ছা তোমার দাদিকে আমি দিলে বলে দেবো। এবার বললে না আঙ্কেল এটা বলিয়েন না, তাহলে আমাকে অনেক কিছু এসে আমাকে বকাঝকা করবে, আমি আপনাকে জাস্ট বলছি। পরবর্তীতে আমি ওইখান থেকে পড়ায় ওই আন্টির বাসায় গেছি, কি ওই আমার স্কাউট স্টুডেন্ট যেটা ছিল ওকে বললাম যে এরকম এরকম বলতেছে। তা আমার তো হাসি লাগতেছিল, মানে আমি স্কাউট স্টুডেন্টের সাথে খুব ফ্রি ছিলাম। আচ্ছা, এইভাবে বলতেছে, আমার তো হাসি লাগতেছে। এখন ইয়ে করো, তুমি কি বলো? আচ্ছা ভাইয়া ঠিক আছে, যেহেতু বলছে ওইভাবে ওকে ইয়ে করেন না, টর্চার করেন না, আমার দিকটা দেখে অন্তত পক্ষে কিছু একটা করেন। তাই আমি আচ্ছা ঠিক আছে দেখা যাক। পরে আমি ওই মেয়েটাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যদি বলছো তো আচ্ছা ঠিক আছে আমি দেখি কী করা যায়। পরে ওই মেয়েটা আমাকে বললো একটা লাভ লেটার দিল যে এইটা ওকে দেওয়ার জন্য, মানে এক কথা আমি পিয়ন হয়ে গেলাম, ওদের আদান প্রদান করতেছি, এইটা জিনিস ওইটা ওদের সাথে ইয়ে করে দিচ্ছি, যোগাযোগ করে দিচ্ছি আমি। তো পিয়ন হয়ে গেছি। এখন এক পর্যায়ে একদিন ও একটা লাভ লেটার সরি ইয়েটা ছেলেটা একটা ডায়েরি দিছে আমাকে। জি, ওখানে আই লাভ ইউ লেখা এবং ওখানে এম লেখা, আই লাভ ইউ লিখে এম দিছে। এখন এমতে আমার নাম মিকো, আর ওই আমার স্কাউট স্টুডেন্টের নাম, ওর নাম হচ্ছে মেহেদি। আচ্ছা, জি। এখন আমি ওই ইয়েটা ডায়েরিটা দিছি ওকে। এই ডায়েরিটা দেওয়ার সময় ওর দাদি আমাকে দেখছে। এখন দেখার পরে আমি যখন বের হয়ে আসছি, আসার পরে ইয়ে করে ডায়েরিটা ওপেন করে দেখে যে এরকম নাম। এখন ওর দাদি ইয়ে করে নিচ্ছে, গেস করে নিচ্ছে, যে আমি ওকে লাভ লেটারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এক পর্যায়ে আমার নামে একটা কেলেঙ্কারি এসে গেছে। এখন আমি ওনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আসলে আমি না। এখন আমি যে বাসায় আপনি মানে এতে থাকেন, মানে লজিং থাকেন, সে বাসার ঘটনা এটা নাকি অন্য কোনো অন্য বাসায়? ওই বাসায় তো ছেলে সব, ওই বাসার ছেলেই আমাকে একটা ডায়েরি দিচ্ছে। আমি অন্য বাসায় যেই বাসায় পড়াই, আপনি পড়াইতেন? হ্যাঁ, মানে আপনারই স্টুডেন্ট ছিল, সেই মেয়েটা সেই স্টুডেন্ট ছিল। ওকে। তো এখন আমি ওনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আসলে এই কাজটার মধ্যে আমি ইনভলভ না। এখন আমি যদি ওর নাম বলে দিই তাহলে ওই পাশে মেয়েটা বিপদে পড়ে যায়। তো এক পর্যায়ে খুব প্রেশার আমার উপরে আসে গেছে। পরে আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি আর পড়াবো না, আপনাদের এরকম ও আমার সম্পর্কে হয়, আমার ভাতিজি হয়, আমি ওকে কীভাবে এটা ইয়ে করতে পারি, আমি এটা মানতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে আমি আপনার এখান থেকে সরে দাঁড়ালাম। এই যে এইখান থেকে ওই টিউশনিটা আমার মানে কাল হয়ে গেল। ওই টিউশনিটা আমি ছাড়ার পরে এখন ওই আন্টিদের বাসা যাইতেও আর ভালো লাগতেছিল না। এখন আন্টি আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে কী ব্যাপার তুমি আসতেছো না, এই করতেছো সেই করতেছো। তো আমি আন্টিকে বললাম যে আন্টি দেখেন আমার একটু মানে আমি একটু মানসিক চাপের মধ্যে আছি, একটু সমস্যা আছে, আমি কয়েকদিন পরে আসবো। পরে এরকম করে আসতে যাইতে আমি একটু গ্যাপ দেওয়া শুরু করলাম। গ্যাপ দিতে দিতে ওদিকে তো কলেজের কথা ভুলেই গেছি শেষ। পরে আন্টি এক পর্যায়ে বলে ফেললো যে আচ্ছা ঠিক আছে আমরা অন্য স্যার খুঁজে নেবো, তোমাকে আসার দরকার নেই। এখন ওই সময় আমার কাছে মানে 30-40 হাজার টাকার মতো ক্যাশ, 1 লাখ টাকার বেশি ছিল, কিন্তু বন্ধু বান্ধবদের সব মানে ইয়ে করতো, কন্টিনিউ ঘুরতাম, খাইতাম, ইয়াতে যেতাম, কলেজে ক্লাস করতাম না, বাইরে আড্ডা দিতাম, এসে করতাম, এইভাবে টাকা পয়সা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্ল্যান যে আমি অন্য কিছু করার চিন্তা ভাবনা, ইন্টার তো পাস করলাম, এখন আমি অনার্সে ভর্তি হবো। তো পরে এর ফাঁকে আমার ইন্টারের রেজাল্ট হয়ে গেল। ইন্টারের রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমি অনার্সে ভর্তি হতে চাইলাম। অনার্সে আমার ওই কলেজে আমি অ্যাপ্লাই করলাম। তো ওইখানে আমার অনার্সে চান্স হলো না। আচ্ছা, অনার্সে চান্স হলো না। এখন আমি কি করব পরে ডিগ্রিতে অ্যাপ্লাই করলাম। ডিগ্রিতে অ্যাপ্লাই করার পরে ডিগ্রিতে আমার ওখানে চান্স হলো। তো আমার কাছে 30-40 হাজার টাকার মতো ক্যাশ। তখন আমি কি করি যে এই টাকাটা আমি কোনো কাজে লাগাবো, এই বেশ আমি পড়ালেখা চলবো, এই মানে ক্যাশটা থাকবে, আমার তো আর বাসার থেকে টাকা পয়সা দিবে না, খরচ দিবে না। তো এক পর্যায়ে দেখা গেছে তাও টুকটাক আব্বার কাছ থেকে নেই, অন্য পারপাসে নেই, কিন্তু আব্বু পড়ালেখার বিষয়ে আমাকে দিবে না। আমার ভাইও আমার উপরে নারাজ হয়ে গেছে। তো এই 30-40 হাজার টাকা দিয়ে কী করি তখন আমার এক বন্ধু বলতেছে দোস্ত একটা আমার কাছে একটা ব্যবসা আছে, এটা তুমি করতে পারো। কি ব্যবসা? চলো আমার সাথে আসো। আমাদের বাসার থেকে বাজারের দিকে নিয়ে আসলো।
ওই সময় একটা ঘরোয়া লিগ চলছিল, মানে ক্রিকেট খেলা এক কথায়। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে এলো 2014 সালের দিকে। আচ্ছা, ওকে। তো এক হোটেলে গেলাম, দেখি সবাই দেখি মানে ওখানে গল্প করতেছে যে কত দিবা কত দিবা, এত দিব এত দিব। আমি তো বুঝতেছি না কি জিনিস এটা, কত দিবে এটা কি জিনিস। পরে ওই বলতেছে যে এইখানে আমার একটা ব্যবসা আছে। কি ব্যবসা? এরকম আজকে খেলা আছে এই মানে দলের, তো তুমি যদি এখানে টাকা লাগাও তুমি কিন্তু ডাবল পাবা, আর যদি টিম হার্ড হয় তাহলে তোমাকে একটু বেশি দিয়ে নিতে হবে। আমি এটা তো বুঝলাম না, এটা হচ্ছে শেয়ার বাজার, এটাকে বলে শেয়ার বাজার, এরকম বলছে। হ্যাঁ জি। তো শেয়ার বাজার কীরকম? আচ্ছা ঠিক আছে। তখন ওই একটা ঘরোয়া লিগ চলছিল, এটা হলো অস্ট্রেলিয়ান লিগ, বিগ ব্যাশ নামে একটা লিগ চলছিল। তো বিগ ব্যাশে ওখানে পার্থ স্কোরেজ নামে একটা টিম আছে, মানে দল আছে, আর একটা দল আছে হবার্ট হারিকেন নামে। তো পার্থ টিমটা হার্ডি, মানে ওখানে টিম হার্ড এবং দুর্বলের ব্যাপার আছে। যেমন বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হলে বাংলাদেশ দুর্বল, অস্ট্রেলিয়া হার্ড, ফেভার নন ফেভার একটা যেটা বলে। অস্ট্রেলিয়ার দাম বেশি, অস্ট্রেলিয়া আমাকে বেশি দিয়ে নিতে হবে। তো পার্থের দাম বেশি, পার্থ কত দিয়ে নিতে হবে? পার্থ নিতে হবে 1500 টাকা দিয়ে নিতে হবে। যদি 1500 টাকা আমি দিয়ে নেই তাহলে আমি 1000 টাকা পাবো জিতলে, আর যদি আমি হারি তাহলে আমার 1500 টাকায় লস। রাইট। তো আমাকে বললো যে আমাকে 3000 টাকা দেয়, আমরা নেই 1500 টাকা দিয়ে দুইটা নিই। আচ্ছা দিলাম। তা আমি বললাম যে আমার টাকার লাইবেল কে নিবে? তো টাকার লাইবেল ওই একজন থার্ড পার্টির কাছে থাকবে জমা, ওনাকে করবে, যে জিতবে তাকে সে 100 টাকা বা 50 টাকা দিয়ে ওনাকে চা খাওয়ার জন্য। ওইখানে দোকানদার আছে। আচ্ছা। তো দিয়ে দিলাম 3000 টাকা, পার জিতে গেল। তো পরের দিন সকালবেলা গিয়ে আমি 6000 টাকা নিয়ে আসলাম, 5000 টাকা নিয়ে আসলাম, ওনাকে 100 টাকা খাইয়ে দিলাম। মানে আরাম করে 5000 টাকা নিয়ে হ্যাঁ, আসলেন। আরামসে, আমার কোনো কষ্ট করতে হচ্ছে না। রাইট। এবং আপনি তখন পর্যন্ত জানেন না যে আসলে এটা কত বড় জিনিস, সারা দুনিয়াতে এটা কত বড় রকমের ক্রাইম, কিচ্ছু জানেন না। এবং মানে এটা যে জানে না, এবং সে যদি এরকম একটা টেস্ট পায় যে রাতের বেলা 3000 টাকা দিয়ে আসলাম, সকালবেলা 5000 টাকা পাচ্ছি, তার জন্য এটা কত মধু হতে পারে আপনারা একটু যারা শুনছেন তারা একটু বিবেচনা করে দেখবেন। বাট এটা মধু না, এটা আসলে বিষ, সেটা আমরা সামনের দিকে গেলেই বুঝতে পারবো। হ্যাঁ বলেন। তারপরে 5000 টাকা পেয়ে গেলাম, ওনাকে 100 টাকা দিলাম চা খাওয়ার জন্য। দিয়ে আমার বন্ধু কইলো যে দোস্ত আমাকে কিছু টাকা দেয়। আমার চিন্তা ভাবনা, আমার তো ছিল হচ্ছে 3000 টাকা, এখন 5000 টাকা হয়ে গেছে। তো 500 টাকা দিলে কি হোক, 500 টাকা দিয়ে খাইলাম, দিলাম, ঘুরলাম। তো মোটামুটি ভাবে আমাকে এই ব্যবসার মধ্যে ইন করানো হইলো। এটা একটা ব্যবসা হিসাবে ওখানে পরিচিত। তো এরকম কন্টিনিউ যাচ্ছি, এরকম দিচ্ছি, আমার লাভ হচ্ছে, আমার হঠাৎ করে লস হচ্ছে। কিন্তু লাভ হলে দেখা যাচ্ছে যে 2-3-4টা বন্ধু বান্ধব চলে আসছে, দোষ খাওয়াবি, আজকে দিচ্ছি, এই খাওয়াবি। আর যখন লস হচ্ছে আমি একাই বাড়ি ফিরতেছি, কেউ নেই। তো আমি তখনও বুঝতে পারতেছি না আসলে যে মানে থাকে, যখন টাকা থাকে তখন বন্ধু বান্ধব সঙ্গে থাকে, যখন টাকা থাকে তখন কেউ থাকে না। তো এক পর্যায়ে আমি জিততেছি হারতেছি এরকম করতে করতে আমার সব টাকা শেষ, আমি ক্যাশ জিরো। আচ্ছা। এখন আমি এখন দেখবি খুঁজতে পারছি না আমি কি করবো এখন। আর বাসার থেকেও টাকা নিতে পারতেছি না, আমার কাছে চুপে চাপে নিয়েছিলাম যা কিছু, আম্মাও দেওয়া বন্ধ করছে, আমার কাছে আর নাই। এবং অলরেডি আমার বাসায় ক্লেমও চলে গেছে যে আপনার ছেলে এরকম এটা করতেছে। এই জন্য আমার ভাই আমাকে অনেক মারছে। তো মারার পরে মানে আমি আর ওইখান থেকে ফিরে আসতে পারতেছি না। এখন বন্ধু বান্ধব আমাকে আজকে রাত্রেবেলা মারছে, সকালবেলা আমার বন্ধু বাসা আসে আমাকে ডাকতেছে, বাইক নিয়ে আসে ডাকতেছে, চল। আমরা যেখানটায় ছিলাম তারপরে ওই যে ধার দেনা শুরু করে দিলাম। ধার দেনা শুরু করে দিয়ে দেখি যে আর তো ধার দেনা পারতেছি না, মানে আমাকে আর কেউ দিচ্ছে না, যে তুই তো আর দিতে পারতেছিস না, আর এখন তো তোর টিউশনই নেই বা নেই, মানে তোর তো সোর্স নেই কোনো ইনকাম। পরে ধার দেনা যখন দিচ্ছে না আমি কি করলাম, এক পর্যায়ে আমি ঢাকায় চলে আসলাম, যে না এখানে আর সম্ভব না, আমি ঢাকায় চলে যাই। তো ঢাকায় চলে আসার পরে তার আগে আমি আর ধার দেনা না পাওয়ার পরে আমার এক বন্ধুকে বললাম যে দোস্ত আমি তো এরকম ইয়েতে পড়ছি, বিপদে পড়ছি, এখন তুমি কি করো, আমাকে একটা করে দাও, কাজের ব্যবস্থা করে দাও। তারপর চলো তুমি আমার সাথে চলো, আমার ফ্যাক্টরিতে কাজ আছে, ওটার গার্মেন্টস সেকশনে ফ্যাক্টরিতে কাজ আছে, তুমি ওখানে কাজ করবা, আর আমি এক বাসায় থাকি খাই, ওইখানে তুমি থাকবা খাবা। তো আমি চলে আসলাম ওইখানে ফ্যাক্টরিতে চলে আসলাম। ওটা হচ্ছে নারায়ণগঞ্জে। আমার কাছে মানে তখন টাকা 250 না 300 টাকার মতো। তো আমি নারায়ণগঞ্জে চলে আসলাম। আসার পরে ও আমাকে বললো তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি থাকো খাও, এখানে কাজ করো। তো ওখানে আমাকে নাইট শিফট করতে হতো। তো আমাকে ওখানে চাকরিতে জয়েন করে দিল। আমাকে বেতন ধরা হলো 7000 টাকা। আমাকে নাইট মানে 7 দিন নাইট 7 দিন ডে করতে হবে। জি। তো আমি তো আগে আমি বাসায় যেভাবে চলছি এখানে তো আসে অন্য জীবন পেয়ে গেলাম। আমাকে 7 দিন নাইট করতে হবে, 7 দিন ডে করতে হবে। তো এক পর্যায়ে কাজ করতেছি। তো ওইখানে আমি আর থাকতে পারতেছিলাম না, যে আমার এখান থেকে থাকা মানে এখানে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না। তো এক কাজ করি, আমি এখানেই চাকরি করব, কিন্তু আমি কমলাপুরের পাশে আমার এক মামার বাড়ি আছে, আমি ওখানে চলে যাই। এক পর্যায়ে রাত জাগা আর দিন মানে ডে ডিউটি আর নাইট ডিউটিতে করতে করতে এক পর্যায়ে আমার ভিতরে টাইফয়েড জ্বর ঢুকে গেছে, আমি টের পাইনি। আর এই পাশে আরেকটা মানে সমস্যা, সেটা হচ্ছে যে আমার মামা, আমি যেই মামার কাছে থাকতাম, মামাটা মোটামুটি ভালো আছে, কিন্তু আমার মামিটা একবারে অনেক
মানে উনি আসলে মানুষের কাতারই পড়ে না। আমি ওনার কাছে থাকতাম, তো আমাকে খাবার দেওয়া হতো না, মানে অনেক প্রবলেম ছিল। আমার যদি ইয়াতে নাইট ডিউটি থাকতো, আমি 11টার দিকে আসতাম, আসে দেখি যে থালা বাসন সব কিছু মেজে রেখে দিয়েছে, মানে উনি খাওয়া দাওয়া করে রেখে দিয়েছে, আমার জন্য খাবার টাবার রাখা হয়নি। আচ্ছা, তো আমি তখন মানে কষ্টটা ফিল করতে পারছিলাম যে আসলে টাকা পয়সা থাকলে কী হইতো আর টাকা পয়সা না থাকলে কী হয়। তো এক পর্যায়ে ওখান থেকে আমি ইয়ে করতেছি, নারায়ণগঞ্জে কাজ করতেছি, আমার এক পর্যায়ে টাইফয়েড জ্বর হয়ে গেছে, আমার চেহারা একবারে মানে অন্য হয়ে গেছে। ওই টাইফয়েড জ্বরের সময় আমার এই যে চুলগুলো সব পড়ে যায়। আচ্ছা, পরে আমি করলাম কি, ওই ইয়াতে মানে ফ্যাক্টরির মালিককে বললাম যে আমার এমন সমস্যা, আমি বাসায় যাব, আমাকে টাকা দেন, আমার যতদিনের ডিউটি হয়েছে আমাকে টাকা দেন। তখন লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, টিউশনিও বন্ধ? হ্যাঁ জি, ওগুলো সব সেরে আমি চলে আসছি। ওকে। তো মানে তখন 40 দিনের মতো হয়ে গেছে, আমাকে টাকা দেনে, শুধু মাঝে মাঝে 200-300 টাকা করে লাগলে ওইখান থেকে নিতে হতো, মানে মাঝে মাঝে বলতে সপ্তাহে সপ্তাহে টাকা দিত, 500, 200, 300 এইভাবে। তা আমি আরও টাকা পাওনা পাবো, তো ওনাকে বললাম, কয়ে যে টাকা দেওয়া যাবে না। টাকা দেওয়া যাবে কেন, আমি তো কাজ করছি, টাকা দিয়ে দেন, আমার তো শরীর সমস্যা, আমি সুস্থ হয়ে আবার চলে আসবো। কয় না, ওদিকে উত্তরবঙ্গের লোক, তোমরা গেলে আর আসতে চাও না, ঠিক আছে, টাকা নিয়ে যাও এই সিং। আমি বললাম আমি আপনাকে কমিটমেন্ট দিলাম আমি আসবো। পরে টাকা দিল না, ওটা উনি ছিল মালিকের জামাই ছিল। তখন যেই বন্ধু আমাকে নিয়ে গেছে, আমি ওকে বললাম যে ভাই আমি তো চলে যাবো, আমার একটু ব্যবস্থা করে দাও। তা বলতেছে আচ্ছা ঠিক আছে, প্রতি শুক্রবারে মালিক আসতো ইয়েতে অফিসে, এই শুক্রবারে মালিক আসলে তুমি বলবো, মানে অন্য মানে এমার্জেন্সি বলে মানে তুমি টাকা নিয়ে চলে যাবা। তো আমি এমার্জেন্সি বললাম যে আমার বাসায় সমস্যা হয়েছে, আমার অসুস্থ আমার বাবা, আমাকে টাকা দেন, আমি বাসায় চলে যাবো। পরে ওইখান থেকে টাকা দিল আমাকে, ওইখান থেকে 3500 টাকার মতো পাইলাম। পাওয়ার পরে আমি ইয়েতে চলে গেলাম, বাসায় চলে গেলাম। তো আমার চেহারা দেখে তো আমার মানে অনেক কান্নাকাটি এসে শুরু করে দিছে যে এই অবস্থা কীভাবে হয়েছে। তো পরে বললাম যে এরকম সমস্যা, আমি একটা কাজ করতেছিলাম, তো ওইখান থেকে আমার এই চেহারার এই অবস্থা, ওখানে নাইট ডিউটি করতে হয়, ডে ডিউটি করতে হয়, এই কারণে এই অবস্থা। তো আম্মা বলতেছে আচ্ছা আর যাওয়া লাগবে না, থাক, যা হয়েছে, এখন ভালো হয়ে যা, এখন সময় আছে, এগুলো পর ছেড়ে দে, মানে বন্ধু বান্ধব ছেড়ে দে। এখন ওই যে আমি 3500 টাকা নিয়ে গেছি, 3500 টাকা নিয়ে যাওয়ার পরে 500 টাকা তো গাড়ি ভাড়া আমার এখান থেকে চলে গেছে, আর 2500 টাকার মতো ছিল, সামনে ঈদ। তা আমি চিন্তা করলাম যে আমি মার্কেট করি, আমার মার্কেট টার্গেট করে নেই, বা আমার বাসার থেকে দিবে কিনা আমি জানি না, তো মার্কেট টার্গেট করে নিই। তো অলরেডি ভাইয়া কিন্তু আমার জন্য বাজেট করছে মার্কেট থেকে, আম্মা বলতেছে তোর ভাইয়া তোর জন্য এই এত টাকা রেখে দিচ্ছে, তুই এটা দিয়ে মার্কেট করবি। আচ্ছা। তো আমার চিন্তা হইলো যে তাইলে 2500 টাকা তো তাইলে আমার, তাইলে আমি আবার চলে যাই আগের জায়গায় শেয়ার বাজারে। তো 2500 টাকা যখন আমার, মানে আমি এই 2 মাসে ঢাকায় নারায়ণগঞ্জে ছিলাম, তখন কষ্ট কি জিনিস বোঝার পরেও কিন্তু আমি ওইটা মানে ওই সময়টা ভুলে গেছি। আবার যখন টাকা চলে আসছে, আবার আমি ওই আগের জায়গায় চলে গেছি। আর এটা হয় কি, এটা স্বাভাবিক ভাই, রাইট। এবং এটা অনেক সব যারা এই ধরনের খেলাধুলা থাকেন তাদের সবার ক্ষেত্রে এটা কমন। মানে হাতে টাকা আসলে আপনি আর ভালো লাগবে না, আপনাকে অত্যন্ত লোভ থেকে মূলত লোভটা ড্রাগের দিকে চলে যায়। মানুষের লোভ, এই যে বলা হয় লোভ, লালসা, কামনা, এই ষড়রিপু, এগুলো কিন্তু মানুষের জীবনটাকে শেষ করে দেয়, এবং এগুলো ড্রাগের মতোই ভয়ঙ্কর। হ্যাঁ বলুন। তারপর আমার 2500 টাকা তো আমার, তো আমি আবার চলে গেলাম শেয়ার বাজারে, টাকাটা লাগাই দেওয়ার পরে আমি হেরে গেছি একবারই। মানে আগের থেকে বড় বেশি বেশি করে খাওয়ার ইচ্ছা, মানে অপেক্ষা। আগে 1000 টাকা লাগাইলে আমার ভয় লাগতো, এখন আমি 2500 টাকা একবারে লাগাই দিচ্ছি, আমার কোনো ভয় লাগতেছে না। পরে আবার নিঃস্ব, এখন বাসার থেকে দেরি করে টাকা দিলে পকেট খরচ, ওইটা দিয়ে ঈদ পার করলাম। ঈদ পার করার পরে আম্মা আমার মামাদের সাথে কন্ট্যাক্ট করতে লাগলো যে আমার ছেলেটাকে একটা ভালো জায়গায় দিয়ে দাও। মামারা বলতেছে এখন তো ভ্যাকান্সি খালি নাই, আচ্ছা আমরা দেখতেছি, এরকম বলতে থাকলো। পরে আমি 1.5 মাসের মতো বাসায় থাকলাম। পরে আমার খালাতো ভাই আমাকে নক করলো যে আসো, তোমার জন্য একটা আমি এরকম জব দেখছি, আমার অফিসে ভ্যাকান্সি খালি আছে, তুমি আসো। জি। আসার পরে আমি ওখান ইয়াতে বাসা থেকে চলে আসি। অফিসটা কোথায়? অফিসটা হচ্ছে তেজগাঁয়, ঢাকা তেজগাঁ। জি, ওটা হচ্ছে ঢাকা তেজগাঁ, হেড অফিস হচ্ছে ধানমন্ডিতে। তো আমাকে তেজগাঁয় দিবে, মানে ওটা হচ্ছে ওয়্যার হাউসে দিবে তেজগাঁতে। আচ্ছা। আসার পরে আমার এক খালাতো বোনের বাসায় উঠলাম, সেটা ওনার বাসা হচ্ছে আজিমপুরে। আমার খালাতো বোন আমাকে দেখে মানে খুশি হবে কি মুখটা মানে একটু ঘুরাই নিল, মানে আমি ওনার ফেসটা দেখে বুঝতে পারছি যে আমি আসাতে উনি বিরক্ত হয়েছে। মানে ওই সবার কাছে শুনতে যে আমি এখন এরকম হয়ে গেছে, আগে ভালো ছিল, মানে সে জানতো যে আপনি জুয়া খেলার মতো ইনভলভ আছেন। জি জি। তাছাড়া উনি একটু অন্য টাইপের ছিল, মানে মেহমান দেখতে পারতো না, যাই হোক এরকম বুঝতে পারছি। তো আমাকে মানে আমি এখানে 2 দিন থাকলাম, থাকার পরে আমার বোনটা চলে আসছে ওনার ইয়াতে দেশের বাড়িতে, আমাকে রেখে আসছে। ওই বোনটার জামাই আমার ছোট মামা সহ আমি থাকি ওইখানে। আচ্ছা। 8-10 দিন হয়ে গেছে ওইখানে থাকা। আমার খালাতো ভাই বলছে তুমি থাকো, এটা থাকো, আমি তোমাকে 2-1 মধ্যে রাখবো। 8-10 দিন ওখানে অলরেডি হয়ে গেছে। আমার মা আবার ওই যেই খালাতো বোনের বাসায় গেছে, ওই বাসায় গেছে। ওই খালাতো বোনটা ওনার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতেছে, মাকে আড়াল করে বলতেছে
যে হ্যাঁ আমার বাসা কি নাকি আমার বাসা গেস্ট হাউস নাকি, মানে সবাই গিয়ে ওইখানে থাকবে এই সেই এগুলো, মানে অনেক ধরনের কথা বলছে আমি থাকাতে। তো আমার মা আবার পাশ থেকে আসে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে তুমি কই, আমি এইখানে আসছি, এরকম এরকম বলতেছে, তুমি পারলে ওখান থেকে চলে যাও। তো আমি তারপরের দিন যাওয়ার প্ল্যান করছি যে আমি ওখান থেকে চলে আসবো। আর তার আগের দিন রাত্রেবেলা আমার খালাতো ভাইকে ফোন দিচ্ছি যে ভাইয়া আমি আর পারতেছি না, এখানে থাকা সম্ভব না, কারণ আমি এখন চলে যাব। বললো আচ্ছা আমি দেখি কী করা যায়। পরের দিন সকাল 10টার দিকে আমাকে ফোন দিল যে তুমি আমার অফিসে চলে আসো, রেডি হয়ে চলে আসো, তোমার জন্য মানে কথা বলছি, ইন্টারভিউ আছে তোমার, ম্যাডাম দেখবে। তো আমি গেলাম, মোটামুটি ওটা ছিল একটা আইটি ফার্ম। তো ওই আইটি ফার্মে আমাকে ইন্টারভিউ নেওয়া হলো। ইন্টারভিউ নেওয়ার পরে বলা হলো যে আপনি কি ঢাকা শহর চেনেন, এনেকে ছিলেন ঢাকা শহরে না। আমার মূলত কাজটা হবে যে বিভিন্ন জায়গায় আমাকে প্রোডাক্ট দিয়ে আসতে হবে। কি প্রোডাক্ট সেটা আপনি জানেন না? হ্যাঁ জানি, ওটা হলো ল্যাপটপ, কম্পিউটার, এই সই এগুলো বলছে। তো আমি বললাম হ্যাঁ আমি ঢাকা শহর মোটামুটি চেনা আছে। তাহলে তো ভালোই, হ্যাঁ আপনার স্যালারি ধরা হচ্ছে এত টাকা, আমার স্যালারি 10,000 টাকা ধরা হবে। এর সঙ্গে ইনক্লুডিং না, এর বাইরে আছে টি আছে, লাঞ্চ বিল আছে, আদার্স মিলে মানে 12-13 হাজার টাকার মতো আসবে। ওকে। তো আমাকে ওই দিন পাঠাই, ওইখান থেকে বললো যে আজকে থেকে আপনার জয়েনিং। জি আমার ডিউটি কোথায় থাকবে, আপনি আমাদের ওয়্যার হাউসে থাকবেন, ওয়্যার হাউসটা তেজগাঁয়, আপনি চলে যান। আমাকে অ্যাড্রেস দিল, আমি অ্যাড্রেস নিয়ে চলে আসলাম তেজগাঁয়। তেজগাঁয় এসে আমি যার আন্ডারে কাজ করবো তার সাথে ইন্টারভিউ হইলাম। হওয়ার পরে উনি অনেক সুন্দর দেখতে, অনেক মানে অনেক লম্বা ছিল, একবার গেট আপ মানে এক কথায় বড় সারের মধ্যে দেখতে তাকে লাগতেছিল। তো সে আমার সাথে পরিচয় হওয়ার পরে আমি তাকে স্যার বলতেছি, কিন্তু ওনার মানে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা পরে বলতেছি। তো স্যার বলতেছি, আচ্ছা ঠিক আছে তোমার কাজ এই আমাকে কাজ বুঝাই দিল। ওই দিন আবার উত্তরা হাউস বিল্ডিংয়ে একটা বড় ডেলিভারি আসছে, সেটা হচ্ছে হলো ইউপিএস, মানে ওটা হচ্ছে কম্পিউটারের ইউপিএস যাবে প্রায় 500 পিসের মতো। একটা ইউপিএসের ওজন মানে 4 থেকে 5 কেজি মতো। জি। এইটা যাবে এলো হাউস বিল্ডিং এক মানে কোম্পানির কাছে, ওটা আমাকে নিয়ে যেতে হবে, সঙ্গে আরেকজন যাবে। তো আমরা দুজন নিয়ে গেলাম, মানে আমি আসেই ডিউটি শুরু করে দিলাম। তো আমি নিয়ে গেলাম হাউস বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা নিলাম, লেবার নিলাম, নিয়ে ওগুলা ওই আমরা দুইজন আর ওই লেবার সব হেল্প করে আমরা লিফটে উঠাই দিয়ে মানে ওই কোম্পানিকে বুঝাই দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমার জবটা কনফার্ম হয়ে গেল। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে আমাকে বললো কালকে আপনি 9টার থেকে আসবেন, আপনার কাজ এই কাজ, আমাকে কাজ সব বুঝাই দেওয়া হইলো। তো ওই খালাতো বোনের বাসার থেকে ওই দিন আবার গেলাম ওইখানে ফেরত, আর একটা দিনই তো আমি এরপরে এখান থেকে শিফট হয়ে যাব, পরে শিফট হয়ে যাব এই কথা বলে ওইখানে পরের দিন ডিউটি করে আমি সন্ধ্যাবেলায় আমি চলে গেলাম মুগদায়। ওইখানে আমার আরও অন্য মামারা আছে, মানে এক মামা আছে, উনি একটু পোর, কিন্তু ওনার মনটা অনেক বড়। আম্মা বলছে যে তুই ওই মামার কাছে যাবি, ওইখানে তুই টাকা দিয়ে থাকবি, খাবি, এখন তো তোর জব হয়েছে, কোনো টেনশন নেই। পরে ওই মামার কাছে গেলাম, ওই মামার কাছে গিয়ে থাকলাম, খাইলাম, ওইখান থেকে আসতেছি, অফিস যাচ্ছি, মানে মোটামুটি অফিসে মোটামুটি সবার প্রিয় হয়ে গেলাম। এভাবে আমার 5 মাস চলে গেল। 5 মাস চলে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে আর ভালো লাগতেছে না। আমার বন্ধু বান্ধবরা ঢাকা থাকে মোহাম্মদপুরে, ওখানে আমাকে ফোন দিয়ে রাখতেছে যে ওইখানে কি একা একা থাকো, তুমি এইখানে চলে আসো, এখানে আমাদের সাথে থাকবা, তোমার সিট ভাড়া অল্প পড়বে, এখান থেকে তোমার অফিসও খুব কাছাকাছি হবে। তো আমি ঠিক আছে মোহাম্মদপুরে চলে আসলাম। ওই মামাকে বলে দিলাম যে আমি আর এখানে থাকবো না। তো মামা বলতো কেন থাকবো না, আমাকে না আমার এখান থেকে যাওয়া আসা সমস্যা হচ্ছে, আরও বিভিন্ন প্রবলেম হচ্ছে, এই কারণে আমি আর থাকবো না। তো পরবর্তীতে আমাকে আমি করলাম, মোহাম্মদপুর চলে গেলাম। মোহাম্মদপুর চলে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে আমি ম্যাচে উঠলাম। ওখানে গিয়ে দেখি আমার এলাকার সবাই বন্ধু বান্ধব, বড়ো ভাই অনেক এনজয় করে থাকতেছি। ওটা হচ্ছে একটা বাসায় 6 তলায় থাকতেছি, মোটামুটি একটা ফ্ল্যাট নিয়ে। এর পাশাপাশি ওই স্যালারি পাচ্ছি, কিন্তু আমি ওই সময়টা কিন্তু আবার ভুলে গেছি যুগের কথা, মানে ওইটাকে বলা হয় বাজি লাগা। আমি কিন্তু বাজি লাগার কথাটা ভুলে গেছি। পরে ওইখানে দেখি, মানে আমি আসার পরে দেখি ওইখানে যেগুলো বন্ধু বান্ধব আছে সবাই তো এটার মধ্যে ইনভলভ। এবং বাজি না শুধু, ওইখানে আরও বড় ধরনের কিছু আছে। সেটা হলো আমরা যেই ফ্ল্যাটটা নিয়ে থাকতাম, ওখানে প্রতি রাত্রে বৃহস্পতিবার, ঠিক আছে, অন্য ফ্ল্যাট থেকে ওনারা আমাদের বড় ভাইদের বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব সবাই আসতো, প্রায় 12-13 জন মিলে আমরা ওখানে কাঠ খেলতো। ওরা কোথায় আসতো? আমাদের ফ্ল্যাটে। আপনাদের ফ্ল্যাটে? আমাদের ফ্ল্যাটে। বা আমরাও আপনারা কিছু বলতেন না? না, আমাদের রুমে বড় ভাইরা তো ইনভলভ আছে, ওনারাই তো ডাক দিয়ে নিয়ে আসছে, অথবা ওনারা যায় ওনাদের ফ্ল্যাটে, মানে যেদিন যাদের ফ্ল্যাটটা ফাঁকা থাকে বা এরকম একটা ইস্যু থাকে, কারণ বৃহস্পতিবার অনেকে তো বাসা চলে যায় বা থাকে না, তো ফ্ল্যাটে আসে কাঠ খেলা হইতো। তো কাঠ খেলতো, আমি তো ঘুমাইতাম, আমি অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইতাম, ওনারা কাঠ খেলতো রাত্রেবেলা, চিল্লি এই সেই আজেবাজে কিছু করতো না, শুধু কাঠই খেলতো, খেলতো, টাকা দিয়ে কাঠ খেলতো। তো খেলতে আমাকে একদিন ডাকতেছে আমার এক বন্ধু যে ওঠ। আমি উঠবো কেন, ওর দেখ খেলা দেখ, এগুলো খেলা দেখলে মানে পাবি, মজা পাবি।
খেলা শেখ। আমি কি না, আমি এগুলো শিখতে চাই না, আমি খেলবো না। তো পরবর্তীতে কার্ড খেলতেও একদিন আমাকে বলতেছে যে এইটা মানে ওনারা খেলতো 3 কার্ড খেলতো। তা আমাকে কার্ড চিনাচ্ছে, এটার নামেই এইটার নামেই এইটার নামেই। আমি এগুলো চিনতে চাই না, আমি খেলতে চাই না, এগুলো আমি বুঝি না। তাই ওঠ না, এখানে যে তুই এখানে ইনভেস্ট করলে, এখানে 500 টাকা ইনভেস্ট করলে তোর 50,000 টাকা পাওয়ার আছে, চান্স আছে। আমি বললাম যে কীভাবে? কই দেখ, এখানে খেলা দেখ, তাহলে বুঝবি। পরে খেলা দেখতেছি, ওই যে সবাই ব্লাইন্ড দিতেছে, মানে মানে ওইখানে কার্ডের যেটা নিয়ম, ব্লাইন্ড ট্যালেন্ট দেয়, এরকম রেস্ট দিচ্ছে, দেওয়ার পরে সব টাকা একজনই নিয়ে নিচ্ছে। মানে সে দিচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে সে দিচ্ছে 2,000, কিন্তু একবার নিয়ে নিচ্ছে 30,000 টাকা। তো এখানে ওনারা খেলতে হইলো 100-200 করে খেলতো। তো খেলতেও এখন আমিও একদিন বসলাম, আমাকে বললো চল আজকে বসবো। তা আমি বসলাম। তা একটা কথা ভাই, এটা সবসময় খেয়াল রাখবেন, যখন আপনি প্রথম কিছু করতে চান দেখবেন যে আপনার ওখান থেকে বেনিফিট আসবে, কিন্তু ওইটা আপনাকে লোভ দেখাচ্ছে যে ওইটা আপনার বেনিফিট হিসাবে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে ওখানে লস আপনার অবশ্যই হবে। তো প্রথম দিন ওই যে আমি দিলাম, মানে আমি বসলাম যেদিন, মানে মোটামুটি আমার 200 টাকা দিয়ে মোটামুটি 800-900 টাকার মতো আমার লাভ হয়ে গেছে। পরের দিন থেকে দেখি যে মানে সবাই বসে, আমিও বসি, মানে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে খেলতেছি। আবার স্বাভাবিকভাবে ওই টাকা জিতলে হয়তো বাইরে খাইতে যাচ্ছি এরকম। তো এরকম খেলতে 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 মোটামুটি 5-6 মাস হয়ে গেছে। এক পর্যায়ে এইটা একটা সবার নেশা হয়ে গেছে আমাদের রুমে। এখন না খেললে ভালো লাগবে না, হয় আমাদের রুমে আসবে ওরা, নাহলে আমরা ওদের রুমে যাব, মানে খেলতে হবে। তখন 100 টাকা করে শুরু করলাম, 100 টাকা করে খেলা হবে, 100 টাকা করে খেলা শুরু করলাম। কজনের সাথে? যারা তারা থাকে, হ্যাঁ মানে 12-13 জন 10-12 জন এরকম থাকে, মানে প্রত্যেক দিন 8-9 জন মিনিমাম থাকবেই। একটা রাউন্ড দিয়ে আমরা ইয়ার মধ্যে ফ্লোরের মধ্যে বসতো, বাস এরকম। তো পরবর্তীতে আমি খেলতেছি, ওইখানে কাঠ খেলতেছি, এখন কাঠ খেলতেছি হালকা পাতলা ভাবে খেলতেছি, ওইভাবে মানে বেশিভাবে খেলতেছি না। আর এদিকে আমি দেখলাম মনে করেন স্যালারি পাচ্ছি, ওইখান থেকে হালকা পাতলা নিচ্ছি। আর আমার আউট ইনকাম, মানে আমি যেখানে জব করতাম ওখানে আমার কনভেন্স বিলে মোটামুটিভাবে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে 2,500-3,000 টাকার মতো কনভেন্স বিল আমি ওখান থেকে পাইতাম। মানে ওইটা আমার বেনিফিট, আমি যেটা খরচ করতাম এটা আরও আদার্স কিছু বিল ছিল, ওই বিলগুলো আমি মানে পাইতাম। এবং অফিসেও মোটামুটি সবার কাছে খুব প্রিয় হয়ে গেলাম, কারণ আমার কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালো নলেজ ছিল। তো আমাকে তো নেওয়া হয়েছিল মূলত ডেলিভারিতে, মানে আমাকে ডেলিভারি কাজের জন্য নেওয়া হয়েছিল। তো ওই যে আমার স্যাররা সফটওয়্যারে কাজ করতো, মানে বিল করতো, আমি ওটা দেখতাম দাঁড়ায়। হ্যাঁ, আমি ওটা দেখতে আর এর আগে আমার তো অপশনাল সাবজেক্ট কম্পিউটার নেওয়া ছিল, এবং আমার বাসায় কম্পিউটার ছিল, আমি যখন টিউশনি করে দিতাম কম্পিউটার সম্পর্কে সব কোর্স করা ছিল, মোটামুটি আমি জানতাম। তো দেখতে আমি একদিন মানে কম্পিউটার যখন স্যার ছিল না, স্যার লাঞ্চে গেছে, আমি নিজেই মানে সফটওয়্যারে ঢুকে দেখি যে কী আছে এখানে। তো মোটামুটিভাবে এগুলো সব দেখার পরে একদিন স্যার একটা বিল মানে করতে পারছে না, খুব ব্যস্ত। বললাম স্যার আমি করি, তুমি পারবা? আমি জি স্যার পারবো আমি। পরে আচ্ছা ঠিক আছে করো। পরে বিলটা করছি, স্যার অনেক খুশি হয়েছে। এখন স্যার খুশি হওয়ার পরে ওই স্যার আবার একটু সমস্যা ছিল, সে হলো অল্প লেখাপড়া ছিল, খুবই কম লেখাপড়া ছিল, কিন্তু কাজের দিক দিয়ে সে অনেক এক্সপিরিয়েন্স জন্য তাকে ওই পজিশনটা দেওয়া হয়েছে। সে আমার থেকেও কম শিক্ষিত ছিল, SSC পাস ছিল। উনি করতো কি, এটা হাইলাইট করতো না, হেড অফিসে এই খবরটা দিত না যে আমি এগুলো পারি, কারণ আমি এটা যদি হাইলাইট করতো তাহলে তো আমি উপরে উঠে যাবো, সমস্যা হতে পারে। হ্যাঁ জি, আমি হেড অফিসে আবার আমার ভালো, সব স্যারের সাথে সম্পর্ক ভালো, কারণ প্রত্যেকটা স্যার আমাকে ফোন দিয়ে বলতে এই প্রোডাক্টটা এখনই দিয়ে আসতে হবে, এখনই গিয়ে সেট আপ করে দিয়ে আসো। আর আমার কিন্তু সেট আপ করার কাজ ছিল না, ওটা ছিল ইঞ্জিনিয়ারের কাজ। আমি কিন্তু কম্পিউটারে সব কিছু সেট আপ করতে পারি, মানে পিসি একটা নিউ পিসি নিয়ে গিয়ে সেট করে দিয়ে আসতে পারি। উনি এটা হাইলাইট করতো না, কিন্তু আমি হেড অফিসে আমার স্যারদের সাথে খুব ভালো ছিল যোগাযোগ ছিল। পরে স্যারদেরকে বলতাম যে স্যার আমি তো এই সব পারি, আপনি একটু দেখেন। তো এক পর্যায়ে করলো কি, আমার ম্যানেজার যে আমি তো কর্পোরেট লেভেলে কাজ করতাম, আমাদের কর্পোরেটের হেড যে ম্যানেজার, ওই স্যার আমাকে করলো কি, হাইলাইট করলো একটা মিটিংয়ের মধ্যে, বললো যে আমার কাছে একটা ছেলে আছে, ও তখন একটা লোক দরকার আছে, এলো আমাদের কর্পোরেট ব্রাঞ্চ আছে 3টা, এই 3টা ব্রাঞ্চ মিলে ওই আমাদের ল্যাপটপ কম্পিউটার যেগুলো সার্ভিস করার জন্য আসে, সেগুলো একজন মেনটেন করার জন্য একটা লোক দরকার। তখন আমার ওই কর্পোরেটের ম্যানেজার স্যার ওই একটা মিটিংয়ের মধ্যে আমাকে হাইলাইট করলো যে আমার কাছে এক ছেলে আছে, ও মোটামুটি সব কিছু পারে, ওকে যদি দায়িত্বটা দেওয়া হয় ও কিন্তু ভালো পারবে। ওই স্যার আমাকে ফোন দিয়ে ডাকলো যে আপনি কোথায়? আমি অফিসে। আপনি এখনই বনানী চলে আসেন, বনানীতে মিটিং হচ্ছিল, আমাকে ডাকছে। আমি গেলাম, যাওয়ার পরে সবার সামনে আমাকে হাইলাইট করলো যে এই সেই ছেলে, এ কিন্তু পারবে। পরে স্যার ওই মানে কর্পোরেটের হেডের উপরে যে, সে আমাকে জিজ্ঞেস করলো অনেক কিছু, পারবা তুমি? স্যার পারবো স্যার, অবশ্যই পারবো। পরে আমাকে ওইখান থেকে ট্রান্সফার করে আমাকে দেওয়া হলো সার্ভিস সেন্টারে, এবং সার্ভিস সেন্টারে রিসেপশনে দেওয়া হলো, বড় একটা মোটামুটি পোস্ট। জি।
কিন্তু আমাকে 6 মাস ওখানে শিক্ষানবিশকাল হিসেবে রাখা হলো যে আপাতত তোমার রেজিগনেশন এইটাই থাকবে, তুমি কাজ টাজ করো, তোমার পারফরমেন্স দেখি আমরা। সার্ভিস সেন্টারে মোটামুটি ভালো পারফরমেন্স বলতে সিন্ডিকেট ছিল। সিন্ডিকেটটা হলো ওখানে সিকিউরিটি গার্ডকে কিছু ভাগ দেওয়া হয়তো, 3 পর্যায়ে ভাগ দিয়ে তারপর ওই জিনিসটা বাহির হতো। এবং এমনকি একদিন আমাকে পাঠাই দেওয়া হয়েছিল এক জায়গায় যে এটা গিয়ে এখনই তাৎক্ষণিকভাবে দিয়ে আসবেন। আমি বললাম যে বিল চালান কিছু লাগবে না, উনি আপনাকে 500 টাকা দিবে, আপনি নিয়ে চলে আসবেন, ওটা আপনি সিএনজি ভাড়া। তা আমি বুঝলাম না, বিল চালান ছাড়া কোথাও আমি কোনো প্রোডাক্ট দিতাম না, এখানে আমি কী দিচ্ছি এটা। তো পরবর্তীতে আমি ওই সিন্ডিকেটটা ধরতে পারছি। পরে আমি সিকিউরিটি গার্ডকে চার্জ করছি যে কী সমস্যা একটু বলেন, নাহলে কিন্তু আমি সব কিছু বলে দেবো। তখন ওনারা বলতেছে যে এই সমস্যা। আমি আমার ইনচার্জকে বললাম যে ভাই আমি তো এটা জানতে পারছি, এখন আপনি কি করবেন? তো বলতেছে আচ্ছা তুমি জানছো, কোনো কথা বললো না, সমস্যা নাই, তুমি আমাদের সাথে এখন থাকবা। আমি বললাম না তো ভাই, আমি তো এটার মধ্যে আমি থাকতে পারবো না। মানে পরে আপনারা মানে এতদিন থেকে খাইছেন, আমি এই যে এখন এসে যোগ হইলে আমি এই কদিনে আমি যে করে টাকা ভাগ পাবো, পরে আমার মান সম্মান সব যাবে। কোনো সমস্যা নেই, তোমাকে বাড়া দিয়ে তোমাকে পুষাই দেবো। মানে উনি আমাকে এক খাতে উনি বাঁচার জন্য আমাকে বিভিন্ন ধরনের দোহাই দিতেছিল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওই সিন্ডিকেটের মধ্যে আমি হয়ে গেলাম, যোগ হয়ে গেলাম। হওয়ার পরে ওইখান থেকে আমি তো এদিকে স্যালারি পাচ্ছি, আমার তো স্যালারি আবার একটু বাড়াই দিচ্ছে। আমাকে যেহেতু ডেজিগনেশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমার অন্য জায়গায় দেওয়া হয়েছে, স্যালারি পাচ্ছি। এবং ওই সিন্ডিকেট থেকে প্রতি মাসে দেখা যাচ্ছে যে 30,000 40,000 এরকম করে পাচ্ছি। পরবর্তীতে আমি টাকা যখন পাচ্ছি, এই টাকাগুলো করতেছি কি আমি আমার একটা অ্যাকাউন্টে জমাচ্ছি। তো একদিন এমার্জেন্সিভাবে, আমি যেহেতু ডেলিভারিতে কাজ করতাম, এমার্জেন্সিভাবে আমাকে এয়ারপোর্ট যেতে হবে। ওখানে একটা আমাদের পার্টি আছে, গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপ। এই গ্রুপের নাম অবশ্যই সবাই জানা আছে। এটা হচ্ছে একটা এয়ারলাইন্স গ্রুপ। ওনাদের একটা এমার্জেন্সিভাবে একটা ল্যাপটপ লাগবে, ওইটা নাকি বাইরে যাবে, ওনাদের কোন বস যাবে, ওইটা আমার মানে এমার্জেন্সিভাবে দিয়ে আসতে হবে। এখন অফিসে কেউ নেই বলতে মানে ওইটা দেওয়ার মতো, ডেলিভারি দেওয়ার মতো কেউ নেই। পরে আমার ইনচার্জ আমার মানে হেড অফিসে স্যারকে ফোন দিয়ে বললো স্যার কেউ তো নাই, এখন কী করবো? পরে স্যার আমাকে ফোন দিয়ে বললো তুমি কি ফিরে আসছো? আমি হ্যাঁ স্যার আমি ফিরে আসি। তুমি তাহলে এই ল্যাপটপটা একটু দিয়ে আসো তো এয়ারপোর্টের মধ্যে। তো আমি ওই সিএনজি দিয়ে করে দিয়ে আসতে গেলাম, ঠিক আছে, ওই ল্যাপটপটা দিয়ে আসতে গেলাম, ওনাদেরকে ফোন দিলাম। ওইখানে আবার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে গেলে 300 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। তো আমি তো 300 টাকার টিকিট দিয়ে ঢুকতে পারবো না। আমি ওনাদেরকে ফোন দিলাম যে ভাই আমি তো গেটের সামনে আসছি, আপনারা এসে একটু নিয়ে যান। পরে ওনাদের লোক আসলো, ওনাদের লোক আসে নিয়ে গেল, মানে ল্যাপটপটা নিয়ে যাওয়ার পরে আমি আবার ব্যাক করবো। আমি এয়ারপোর্টের সামনে দাঁড়ায় এক সিএনজিকে ডাকলাম। তো সিএনজি আসলো, আসার পরে আমি সিএনজিতে উঠলাম। ওঠার পরে আমি আসতেছি তেজগাঁয়। তো হঠাৎ করে সিএনজির পিছনে একটা র্যাক থাকে না, ওখানে আমি হাত দিয়ে আসতেছি। হাত দিয়ে দেখি ওই পিছনে একটা ছোট একটা ব্যাগ, সাইড ব্যাগ, সেটা হচ্ছে হয়তো বা কোনো ফরেনারের হতে পারে। সাইড ব্যাগটা কার এখন সিএনজি এলাকায় জিজ্ঞেস করতে পারতেছি না। পরে সাইড ব্যাগটা আমি হাতে নিয়ে আমি তেজগাঁয় নামার পরে আমি ওই সিএনজির ভিতরে কিন্তু আমি ব্যাগটা খুলে দেখিনি, কিন্তু মোটামুটি দেখি ভিতরে কাগজপত্র মনে আছে, এরকম মানে পেটি কিছু আছে এরকম, মানে মোটামুটি শক্ত। তো এই সাইড ব্যাগটা আমি তেজগাঁয় আসলাম, সিএনজি ভাড়া দিয়ে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে সাইড ব্যাগটা খুলে দেখি অনেকগুলো টাকা, এবং এগুলো বাংলাদেশি টাকা না। তো আমি তো এটা নিয়ে টেনশন পড়ে গেলাম যে এগুলো কী, মানে এগুলো তো হতে পারে, এখন তো মানে অনেক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যদি বিদেশি টাকা নিয়ে গেছে থাকে তাও তো রিস্ক, পুলিশ ধরে নিয়ে যাবে এই সেই। তো আমি কী করলাম, ব্যাগটা আমার একটা ঘাড় ব্যাগ ছিল, ওই ঘাড়ের ব্যাগের ভিতরে ঢুকাই ফেললে আমি থাকলাম যে আমি ওই দিন ওই অফিস থেকে ছুটি নিয়ে আমি বাসায় চলে গেলাম, মানে সন্ধ্যা হয়ে গেলো, বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একাই আমার রুমে, মানে পার্সোনালি আমি রুম খুলে আমি আমার রুমে গিয়ে দেখলে কী, পরে দেখি মোটামুটি মানে 2 বান্ডিলের মতো টাকা। সেটা হচ্ছে কোন টাকা? পরে একটা টাকা বের করে আমার রুমের মানে বন্ধুবান্ধব সবাইকে দেখাইলাম যে এটা কী একটু বলেন তো। পরে বলতেছে এগুলো হচ্ছে ডলার। বললাম ডলার বলতে? এই $1 বাংলাদেশি টাকা তখন মানে 84 টাকার মতো, মানে 84 টাকার একটু কম। $1 সমান 84 টাকা, মানে এই $1 এখানে দিবি, তোকে 84 টাকা দিবি। আমি ওদের কাছে শুনে নিলাম মানে প্রসেসটা কী করতে হবে। তো আমি বললাম কোথায় দেবো? ব্যাংকে দিবি। আমি কোন ব্যাংকে? যে কোনো ব্যাংকে গেলে হবে। পরে আমি ওই শাহজালাল ইসলামী ব্যাংক নামে এক শাখায় গিয়ে যোগাযোগ করলাম যে আমার কাছে এমন ডলার মানে এরকম আসছে কিছু টাকা, এটাকে আপনারা ভাঙা দিতে পারবেন? পরে ওনারা উৎস জানতে চাচ্ছে যে এই টাকা কোত্থেকে আসছে, কী সমাচার, আপনি কোন জায়গায় ছিলেন, এই সেই। আমাকে বললো যে কয়টা আসছে আপনার কাছে। তো আমি একটু চালাকি করে বললাম যে আমার কাছে 2-3টা আছে, আমি পাইছি রাস্তায়। কয়টা 2-3টা থাকলো, আপনাকে হিসাব দিতে হবে কোত্থেকে আসছে, কীভাবে কী এই সেই, এগুলো অনেক ঝামেলা আসছে।
ওটাকে রেমিটেন্স নাকি যাই হোক, এটা এরকম কিছু বলে, ঝামেলা আসছে। পরে আমি করলাম কি, আমি পারলাম না, ওই টাকাগুলো ওই অবস্থায় রেখে দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতেছি, সবার সাথে যোগাযোগ করতেছি কী করা যাবে। পরে একজন আমাকে বুদ্ধি বললো, একজন মাথায় মানে দিল যে তখন আমি ডেলিভারি করতাম তখন দেখি মতিঝিলে দেখি ওই যে মানে মতিঝিলে ওদিকে, ওটা হচ্ছে রাজুকের ওদিকে দেখি অনেকগুলো লোক টাকার বান্ডিল নিয়ে দাঁড়া থাকে এবং ডলার করে বলতেছিল। আমি বলি কী করে টাকার বান্ডিল নিয়ে এই লোক, এত টাকা হয়েছে, উনি কি সবাইকে দেখায় নাকি টাকা? পরে একজনের কাছে জানতে পারলাম যে ওইখানে ওই টাকা দিলে নাকি টাকা এক্সচেঞ্জ করে দেয় টাকা, মানে ওইখানে বিদেশি টাকা দিলে আমাকে এক্সচেঞ্জ করে দিবে। পরে করলাম কি, আমি টাকা ওইখানে আমার ডলারগুলো মানে একবারে নিয়ে গেলে যদি আমাকে মানে কোনো সমস্যা করতে পারে, এই জন্য আমি 20-30টা করে ডলার নিয়ে গিয়ে মানে 5-6 দিনে আবার আমার বন্ধুকে সাথে নিলাম, নিয়ে 20-30টা করে নিয়ে গিয়ে ওইখানে আমি বিক্রি করা শুরু করলাম। বিক্রি মানে প্রত্যেকদিন নিয়ে যাচ্ছি, দেখি মোটামুটি আমাকে মানে 30,000-25,000 টাকার মতো দিচ্ছে হিসাব করে। তো আমি মোটামুটিভাবে সবগুলো ডলার এক পর্যায়ে আমি শেষ করে ফেললাম 15 দিনের মধ্যে, মানে শেষ করে বলতে আমি বাংলাদেশি টাকায় নিয়ে আসলাম সবগুলো ডলার বাংলাদেশি টাকা নিয়ে আসার পরে ওইখানে আমার ডলারের কাছে মানে ডলারে জমা হয়েছে প্রায়, মানে ওই ডলারের টাকাটাই প্রায় 4 লাখ টাকার মতো হয়েছে। আর এদিকে আমি যে ওইখান থেকে মানে সিন্ডিকেট থেকে টাকা পাইতেছি আর আমার স্যালারি, জি হ্যাঁ, এগুলো মিলে আমি এটা হচ্ছে আমি মানে বলতেছি হচ্ছিল 15 সালের ঘটনা। 15 সালের দিকে আমি তো ঢুকছি হচ্ছিল 14-র দিকে, মানে 14 জানুয়ারিতে ঢুকছিলাম ওই কোম্পানিতে। আমি 1.5 বছরের মাথায় আমার ওইখানকার সিন্ডিকেটের টাকা, আমার স্যালারি এবং এই ডলার মিলে সব মিলে আমার কাছে প্রায় 18 লাখ টাকার মতো হয়ে গেল। চিন্তা করে দেখেন মানে কোথাকার অবস্থা কোথায় এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তারপর এর ফাঁকে এর পাশাপাশি করতাম কি, ওই দেখা যাচ্ছে যে ওই সিন্ডিকেটরা যেভাবে করে জিনিসগুলো বের করতো মানে ওই অফিস থেকে, তা আমি চিন্তা করলাম যে আমি যদি একাই বের করি তাহলে তো আমাকে মানে কোনো সিন্ডিকেটকে আমার কিছু দিতে হবে না। মানে লোভ দিন দিন বাড়ছে। এক কথায় লোভটা মানে প্রচুর ভাবে আমার চতুর্দিক থেকে টাকা আসতেছে, আমার পকেটে হাত দিলে টাকা, আমি যেই পকেটে হাত দিচ্ছি 500 টাকা 1000 টাকার নোট, বন্ধু বান্ধব নিয়ে চলতেছি। আমি একটা ওই সময়টা আমি কখনো বাইরে আমি কখনো বাসায় খাইতাম না, মানে বিভিন্ন রেস্টুরেন্টে খাইতাম, এই সেই মানে একবারে মজা সবকিছু করতাম। অথচ মানে ওই সময়টা দেখেন বাসার থেকে আব্বা ফোন দিয়ে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে, আমার কাছে কিন্তু লাখ লাখ টাকা। আব্বাকে বললাম কত লাগতো, আব্বা কয়েছে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দিতাম। আমি কিন্তু জোর করে বলতাম না যে নেন 20,000 টাকা আছে, নেন আপনি বাসায় কাজ করেন বা একটা সমস্যা, এরকম কিছু বলতেন না। আমার কাছে 5,000 লাগতো, মানে 5,000 টাকা দিয়ে দিতাম। আমি স্যালারি পেয়েছি 5,000 টাকা। আব্বাকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি এরকম একটা মধ্যে হয়ে গেছি, জড়াই গেছি। কিন্তু তখন কিন্তু টাকাগুলো নষ্ট করতেছি না, ওই যে রাত্রেবেলা এমনি একটু কাট খেলতাম, ওই 500-1000 টাকা দিতাম, ওইটা আমার গায়ে লাগতো না। এখন টাকা বেশি হয়ে গেছে, এখন এক পর্যায়ে দেখা গেছে সবাই মিলে করলো কি, 3 কাট থেকে ওই কাটাকাটি নামে একটা মানে কাঠ খেলা আছে। কাটাকাটি বলতে ওটাকে বলে চাওয়াপাতি, মানে আপনি ওই কাঠ কেটে চাইতে হবে, আপনি যেই ইয়েটা চাবেন, নাম্বারটা চাবেন, যে আমি 10 চাইছি, 10-এর মধ্যে আমার 1,000 টাকা, যদি 10 উপরে ওঠে তাহলে আপনি পাবেন, আর যদি নিচে যায় তাহলে আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই খেলা শুরু করে দিল। মানে এই খেলাতে মানে ওই যে 3 কাটে সারা রাত খেললেও দেখা যায় যে মানে 5,000 টাকা লস হয়, যদি লস হয় কারো। আর ওইটার মধ্যে কিন্তু আপনি যদি সারা রাত খেলেন আপনি 20 লাখ টাকা লস করতে পারবেন, আবার 20 লাখ টাকা দিতেও পারবেন। আচ্ছা, তা এটা আমার রুমের বন্ধু বান্ধবরা দেখে মানে ওদের মানে আমার চালচলন দেখে বুঝতে পারছে যে আমার কাছে টাকা পয়সা প্রচুর হয়ে গেছে। আমার কাছে ল্যাপটপ, আমার রুমে আমার কাছে 2টা ল্যাপটপ। পড়াশোনা কি তখন বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ, আমি তখন পড়াশোনা বন্ধ করে দিচ্ছি। আর একটা কথা, সেটা যে আমি যে ওই যে টিউশনি করাইতাম একটা মেয়েকে, তো ওই মেয়ের ওইখান থেকে ক্লেম খেয়ে চলে আসলাম। এখন ওই মেয়ের বান্ধবী মানে ওকে বলছিল যে আমার একটা সার লাগবে, তো একটা সার দেখিস তো। ওই মেয়ের বান্ধবী আমাকে করছে কি, মানে আমি যেই মেয়েকে পড়াইতাম সেই মেয়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে যে এইটা আমার স্যারের নাম্বার, ওর সাথে তুই কন্ট্যাক্ট করে নিতে পারিস, তোর বাসায় নিয়ে আসতে পারিস। আচ্ছা, পরবর্তীতে ওই মেয়ে করছে কি, আমাকে একদিন মিস কল দিচ্ছে একটা নাম্বার থেকে। পরে আমি কলটা ব্যাক করলাম, কে বলছেন, যে আপনি কি এরকম স্যার বলতেছিলেন? জি। তো আমি আপনার কাছে পড়তেছি, আমি অনেক আগে বলছিলাম, ওটা আমি ক্লাস 7-এ থাকতে বলছি, এখন 8-এ উঠছি, আমার একটু প্রেশার হচ্ছে, মানে পড়ালেখার চাপ হচ্ছে, আপনি খুব ভালো পান, আপনি কি পড়াইতে পারবেন? তো আমি বললাম যে না, আমি তো এখন পড়াই না, আমি তো এখন ঢাকায় না। আমি ওই কথা লাগে স্বীকার করি না, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি দেখি, মানে বলে যে এটা আপনার নাম্বার, যে হ্যাঁ এটা আমার নাম্বার। পরে মানে বলতেছি ওনার সাথে, আবার তারপরের দিন ফোন দিতে কবে আসবেন। পরে বললাম যে মানে 3-4 দিন কথা বলার পরে বলতেছি যে আসলে আমি তো এখন পড়ালেখা করাই না, আমি এখন তো ঢাকায় থাকি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য স্যার খুঁজি নেব। এখন ওই যে উনি আমাকে মিস কল দিচ্ছে, আমি ওনার সাথে কথা বলতেছি, আর তখন তো আমার টাকা পয়সা আছে। তখন আমি ওনাকে
মানে আমি কল দেওয়া শুরু করলাম, আমি কল দিয়ে ওনার সাথে কথা বলতেছি, মানে এক পর্যায়ে কথা বলতে 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 ওনাকে মোটামুটি আমার মানে আমার ইয়াতে নিয়ে আসছে আয়ত্তের মধ্যে, যে মানে এক কথায় আমার সাথে ওনার একটা রিলেশন হয়ে গেছে। কিন্তু উনি আমাকে দেখেন, আমি ওনাকে দেখিনি। এখন এই 15 সালে যে ওই যে আমি বললাম যে ইয়া শুরু হলো, কাটাকাটি শুরু হয়ে গেল, মানে ওই কাটাকাটি খেলাটা শুরু হয়ে গেছে। তখন ওই দেখা যাচ্ছে যে আমার কার্ড আছে এটিএম কার্ড থেকে, ইয়ার থেকে রাজবাংলা থেকে, আজকে 50,000 নিয়ে বসলাম, মনে করেন 10 মিনিটের মধ্যে শেষ 10 মিনিটের মধ্যে শেষ। আবার রাত্রেবেলা 2টার দিকে গিয়ে আবার বুথ থেকে তুলে নিয়ে আসতেছি 50,000, এদিকে 10 মিনিটের মধ্যে শেষ। যার পকেটে টাকা আছে তার জন্য এটা কোনো ব্যাপারই না, যেটা আপনার অবস্থা হয়েছে বর্তমানে। কিন্তু আপনার জন্য এই 50,000 টাকা কামানো, ইন্টারমিডিয়েটে যখন আপনি পড়তেন, যখন আপনার বাবার লেখাপড়া বন্ধ করে দেবে এরকম একটা অবস্থা, মানে এই চিন্তাগুলো তখন মাথায় কাজই করতো না ইনফ্যাক্ট, রাইট? জি জি, বলুন তারপর। জি, আমি তখন 50,000 টাকা হাততাম, আবার গিয়ে নিচ থেকে এটিএম বুথ থেকে তুলে নিয়ে আসতাম। আর ওইখানে একটা আমার বন্ধু বান্ধবের মধ্যেই অনেক ঝামেলা ছিল। ওখানে আমার সিনিয়র ভাইও ছিল, আমার একজন সিনিয়র ভাই ছিল। আপনি এটিএম, আপনি কি ব্যাংকে রাখতেন টাকা? সবগুলো টাকাই? জি। তো ব্যাংক আপনার এই ইনকাম সোর্স জানতে চাইতো না? আমার তো 3-4টা অ্যাকাউন্ট করা আছে। ও ওকে। মানে আমি এটা সবকিছু ইয়ে করে নিয়েছি, জানিয়ে নিয়েছি যে আমার যদি এক অ্যাকাউন্টে যদি আমি 5-6 লাখ টাকা বা 10 লাখ টাকা, তখন আমার কাছে কৈফিয়ত চাইবে কোত্থেকে টাকাটা। আমার ইসলামী ব্যাংকে মানে কার্ড আছে, আমার রাজবাংলাতে কার্ড আছে, আমার ব্যাংকে সে কার্ড আছে, অফিস থেকে যেটা কার্ড দিচ্ছে ওইখানে যেটা আমার যেটা স্যালারি ঢুকতো ওইটা স্যালারি ঢুকতো, ওইখান থেকে হাত দিতাম না। কারণ ওইখান থেকে ব্যাংক কৈফিয়ত ছেলে বলতাম যে আমার স্যালারি তুলি না, আমি অন্য সোর্স আছে, আমি বিজনেস করে ওই টাকা আমি তো এরকম। তো পরে ওখানে বসতাম, একদিন 1,50,000 এইভাবে হাঁটতেছি, আবার জিততেছি বলতে আমি যেদিন জিতবো, মানে আমি জিতছি, ওইখানে প্রতি বৃহস্পতিবার রাত 10টায় খেলা মানে আমরা খেলতে বসতাম। মানে শুক্রবার বন্ধ থাকবে অফিস, শুক্রবার সারাদিন খেলা চলবে, পরের দিন সন্ধ্যার দিকে উঠতাম, ওইখানে খাওয়া, ওইখানে সব কিছু, এরকম একটা ইস্যু ছিল। আমি কোনোদিন জিততে পারতাম না, মানে জিততে পারতাম বলতে আমি জিততাম কিন্তু আমি রাখতে পারতাম না। আর ওইখানে একটা সিন্ডিকেট ছিল বন্ধু বান্ধবের মধ্যেই, আমাকে মানে খেপাই দিত, আর আমার একটু জেদ বেশি। মানে খেপাই দিতে বলতে আমি যদি মনে করেন যে ওইখানে ধরতাম, আমার দানের মধ্যে ধরতাম যদি আমি 10,000, বলতে কী ধরস তুই, না অনেক টাকা, কি তুই 10,000 টাকা ধরস, একবারে 20,000 টাকা ধরবি, মানে তুই তো দাইন পেলে তো ইয়া হবে 40,000 হবে আর কি, মানে ইন্সপায়ার করতে ইন্সপায়ার করতো। পরে আমি আসলে 20,000 ধরতাম, জেদ করে ধরতেছি, এদিকে হাঁটতেছি, কিন্তু আমার ইনকাম সোর্স কিন্তু বন্ধ নেই। ওই যে আমি সিন্ডিকেট থেকে টাকা পাইতেছি, এবার সে আমার তো টাকাগুলো আছে, হাঁটতেছি, আমার ওইভাবে গায়ে লাগতেছে না। তো পরবর্তীতে আমি এক পর্যায়ে প্ল্যান করলাম যে না, আমি এখানে থাকবো না, আমি কোনোদিন জিততেই পারি না। সেটা হলো 15 সাল শেষ হয়ে গেল, পরবর্তীতে আমি চলে আসলাম আমার মামার বাসায়। আবার সিন্ডিকেট থেকে এটা কি মানে একদম ফিক্স ছিল যে এত টাকা আসবে প্রতি মাসে? না, এত টাকা না, মানে একটা অ্যামাউন্ট আসলে এত আসবে, সর্বোচ্চ আসলে এত আসবে। সেটা কত ছিল? সর্বনিম্ন 10,000 টাকা, আর সর্বোচ্চ 50, এমন সময় গেছে 90, 1 লাখ এটা আসতো। যেমন ওই সিন্ডিকেটের মানে আমার ভাই ছিল ওই আইটি কোম্পানিটা স্যামসাং মোবাইল ইম্পোর্ট করতো, স্যামসাং মোবাইল। তখন স্যামসাং এক্স নেক্সট নামে একটা নতুন সেট বের হয়েছে, ওটা মার্কেট প্রাইস ছিল 8,900 টাকা। তো ওইটা ইম্পোর্ট হয়েছে, ওটা তো কার্গোতে আসতো। যখন ওটা ইন হয়তো কার্গোর ভিতরে, মানে কার্গোর থেকে, ওই কার্গোর থেকে ইন হওয়ার সময় কিন্তু ওরা ওই সিন্ডিকেটটা ওইখানে কার্টুন সরাই ফেলতো। একটা কার্টুন সরানো মানে 30টা মোবাইল। জি, একটা কারণ সরানো মানে 30টা মোবাইল। এখন আপনি যদি 8,000 টাকা করে ধরেন, এখন 30টা মোবাইলের দাম কত টাকা হয়? 2,40,000। হ্যাঁ, এরকম। ও তো ভালো পজিশনে আছে, স্যারদের কাছে খুব ভালো হয়েছে, ওর মোটামুটি টাকা পয়সা ভালো হয়েছে, বেতনও ভালো দেয়, কিন্তু এত টাকা হয়েছে ওনারা জানতো না। ওইখানে গিয়ে আমি বাসা বাঁধলাম, ওইখানে আমি একা একটা রুম নিয়ে থাকবো, মানে আমি খাবো কোথায়? আর একটা মামি আসছে, মানে ওইখানে 3টা মামি থাকে আমার। তো ওইটা হলো বড় মামার ওয়াইফ। তো বড় মামা তো মানে যে কোনো একটা ট্র্যাজেডির কারণে উনি নিখোঁজ। তো ওই মামি একাই থাকে, ওনার মেয়ে আছে 2টা, ওনার মেয়ে জামাই থাকে। তা আমি বলছি আমি ওই মামির কাছে খাবো, যেহেতু ওইখানে মামা নাই, আমি যদি একটু টাকা দিলে ওনার হেল্পও হবে, বাস আমি ওইখানে মানে ওইখানে খাইতে পারবো। তো ওইখানে আমি শুরু করলাম, ওইখান থেকে স্টার্ট করলাম। এদিকে বন্ধু বান্ধবটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে ওই কাঠ খেলাটা আমি কিন্তু ভুলে গেলাম। মানে এক সময় আমি কিন্তু ক্রিকেট ভুলে যাচ্ছি, এক সময় কাঠ ভুলে যাচ্ছি, মানে এরকম একটা ইস্যু। কাঠ খেলা বন্ধ। এখন আমি ওইখানে আমি যেই বাসা থাকতাম, তা সেই বাসার নিচতলায় একটা সেলুন ছিল। তো হঠাৎ একদিন চুল কাটতে গেছি, তো তখন ওই যে আবার 16 সালে বিগ ব্যাশ শুরু হয়ে গেছে, অস্ট্রেলিয়ান লিগ যেটা। তো আমি চুল কাটতেছি, এখন ওইখানে 2-3 জন বলতেছে যে এটা নিয়ে এত দিব, এটা এত দিব। এখন পুরোনো কথা মনে পড়লো, মানে এক খেলোয়াড়ের কথা বলতেছে, একজনও এই প্লেয়ার এরকম এর নাম এই। আমি তো খেলোয়াড় মানে যারা এগুলো খেলে তারা খেলোয়াড় সম্পর্কে কিন্তু A to Z জানে, এই প্লেয়ার কোন লিগে খেলছে, কি খেলছে, বা এর মানে ব্যাটিং স্টাইল কি, সব কিছু জানতে হয়।
তো আমি বলতেছি, আমি চুল কাটতেছি আমার, আমি বলতেছি যে ভাই এগুলো আমাকে এই প্লেয়ারের কথা কী জানতে চান আপনি, আমার কাছে আসেন, আমি আপনাকে বলে দিই। পরে কয় কি আপনি কী বলতে চান, আমি কী বলতে মানে এক কথায় উনি আমাকে মানে বলতেছে যে ওনার থেকে আমি বেশি জানবো না। পরে বললাম যে বলেন তো বিগ মানে আমি কয়েকটা প্রশ্ন করলাম যে এগুলো খেলার মধ্যে এগুলো কী কী, এটা আমাকে বলেন নিয়মটি। পরে উনি বুঝিয়ে গেল যে আমি ওইটার মধ্যে আসি ইনভলভ, আমি খেলছি বা জানি। মানে তারপরের দিন আবার আমাকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে আবার ডাকলো যে ভাই কালকে তো এই খেলা আজকে তো এই খেলা আছে, কী নেবেন বলেন। তা আমি বললাম আমি তো ভাই হারিয়ে দিচ্ছি, আমি এগুলো খেলতে চাচ্ছি না। হারিয়ে দিচ্ছেন ভাই, আপনি থাকতে পারবেন না, বলে লাভ নেই, আজকে খেলেন আরেকদিন। পরে বললাম ঠিক আছে, আমি এইটা নিয়ে এত দেবো, ঠিক আছে আমি দিব। এখন টাকা জমা থাকবে কার কাছে, এটা কিন্তু থার্ড পার্টি থাকে একজন, এখন টাকা জমা থাকবে ওই সেলুনের মালিকের কাছে। উনি জিতলে উনি ওনার আবার অন্য মানে ঢাকায় আবার অন্য সিস্টেম, 1050 টাকা করে নেবে। জিতলে 1000 টাকায় 50 টাকা, আপনি এই অ্যামাউন্টে যত টাকা লাগান 50 টাকা করে নিবে ওনারা। আমি ওখানে টাকা লাগাই দিয়ে আমি অফিসে চলে গেছি, আমি আসি মানে শুনি আমি জিতছি, ওই টাকা দিয়ে ওনাকে 50 টাকা, আমি 50 টাকা করে দেওয়ার কথা আমি 100 টাকা করে দিলাম। সেলুনওয়ালা তো খুব খুশি যে না এ তো মালদার বাড়ি অনেক অনেক টাকা পয়সা আছে, ভালো লোক পাইছি। এখন এইভাবে ওইখানে ওই যে আবার স্টার্ট হয়ে গেল আমার ক্রিকেটের জুয়া। তো এরকম করে আমি এক পর্যায়ে একটা মানে ভয়ঙ্কর পর্যায়ে চলে গেল। ভয়ঙ্কর পর্যায়ে বলতে আমি তো এটা জানুয়ারি থেকে ওইখানে মানে ফেব্রুয়ারি থেকে ওখানে চলে গেলাম এতে মুগদাতে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে। তখন আমার মোটামুটি আমার ক্যাশে তখন দেখি 14 লাখ টাকার মতো আসছে সব মিলে। তো এখন T20 ওয়ার্ল্ড কাপে মোটামুটি সবগুলো ম্যাচ খেললাম, খেলার পরে আমার আমি লস প্রজেক্টে আসছি। কত টাকা লস করলেন ওই সময়টা? ওই সময় প্রায় 4 লাখ টাকার মতো লস করছি, মানে 14 লাখ ক্যাশ ছিল, 4 লাখ টাকা আমার লস হয়ে গেছে, এখন 10 লাখ হয়ে গেছে, 18 লাখ থেকে 10 লাখ হয়ে গেছে। 8 লাখ খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া আর এই জুয়া খেলতে শেষ। এখন ওই যে আমি মানে T20 ওয়ার্ল্ড কাপ যেই সিজনটা ছিল ওখানে 40টা ম্যাচের মধ্যে ছিল, 40টা ম্যাচের মধ্যে প্রায় আমার 4 লাখ টাকা লস। মাথায় আমার ভূত চাপি বসলো যে কী করবো, এখন এত টাকা লস হয়ে গেছে। এপ্রিল মাসের 4 তারিখ সম্ভবত T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের খেলা ছিল সেদিন। তো ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের খেলা ছিল, আমার প্ল্যান ছিল যে আমি এই 4 লাখ টাকা আমি এইখানেই উঠাবো, একবারে উঠাবো এইখানে। ওকে। তো ওয়েস্ট ইন্ডিজ আর ইয়ার মধ্যে আমি ইংল্যান্ড নিলাম। নেওয়ার পরে ওইখানে ইংল্যান্ডে প্রায় 3 লাখ টাকার মতো লাগাই দিচ্ছি আমি। মানে 3 লাখ টাকা আমাকে জিততে গেলে আমাকে 4 লাখের উপরে দিতে হয়, 4,15,000 টাকার মতো দিতে হয়। তো আমি 4 লাখ টাকা ইনভেস্ট করলাম যে আমি এটা জিতলেই। তো ওই ওয়ার্ল্ড কাপের হয়তো বা ওইটা মানে মানে ইয়েরা দর্শকরা সবাই জানে দেখছে যে ওয়ার্ল্ড কাপে লাস্ট ওভারে 19 রান লাগতো। তো 19 রান লাগার সময় ওইখানে আবার কিন্তু মানে আমরা ওই সেলুনটার মধ্যে সবাই একসঙ্গে খেলা দেখতাম, এবং প্রতি ওভারে কিন্তু ওইখানে হইতো, বাজি খেলা হইতো। এই বলে কত হবে 4 হবে 100 টাকা, এই বলে কত হবে এত রান হবে, উইকেট যাবে এটাতে 500 টাকা, এরকম করে বাজি হইতো। তো ওইখানে একেবারে যখন 19 লাগতেছে সবাই বলতেছে যে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতবে। তা আমার চিন্তা ভাবনা, আমি তো অনেকদিন থেকে খেলা মানে এগুলো খেলি, জানি যে ওয়েস্ট ইন্ডিজ জিতবে না। ঠিক আছে, হইলো 50,000 করে, মানে এক স্বর্ণকর ছিল, ওনার অনেক টাকা, ওনার সাথে আমার খুব জেদ যে উনি আমার উপরে জেদ, আমার ওনার উপরে জেদ। হইলো 50,000 সঙ্গে সঙ্গে জমা দিলাম। মানে জমা দিলাম বলতে ওই যে ওই সেলুনের মালিক আমার উপরে কনফিডেন্স আছে যে ওর টাকা তো আসছেই, আর ওই স্বর্ণকারের উপরে আছে কনফিডেন্স আছে, স্বর্ণকারের দোকান পাশের দোকান। হইলো 50,000, এবার 50,000 করে হইলো। আবার যখন এক বলে একটা 6 মানে প্রথম বলে 6 মারলো, বললাম যে এখনও জিতবে মানে এখনও ইংল্যান্ড জিতবে, উনি কই না এখনও ওয়েস্ট ইন্ডিজ জিতবে। আবার হইলো 50,000, ওই পাশে কিন্তু আমি 4 লাখ লাগাই দিচ্ছি। এইভাবে যখন 3টা 6 মানে আর 2টা 6 হয়ে গেছে, তখন মোটামুটি আমি মানে ফ্লাইংয়ের উপরে মানে মুখের উপরেই 2 লাখ টাকার মতো আমি মানে গেম লাগাই ফেলছি। মানে আমার 2 লাখ টাকা ইনকাম করতে যে সময় আমার মনে করেন 5 বছর আমি 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম না, আমি মুখের মধ্যেই খালি মুখে হ্যাঁ বলছি যে হ্যাঁ হয়ে গেছে 1 লাখ। এইভাবে আমি ওই 2টা 6 মারার মানে মাঝখানে এতটুকু কথার মধ্যে আমি 2 লাখ টাকা লাগাই ফেলছি। লাগাই ফেলার পর আমি ম্যাচটা হেরে গেলাম, ওইটার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে। ম্যাচটা হেরে যাওয়ার পরে আমি মোটামুটিভাবে একটু ব্যাক করে চলে গেলাম। মানে 4 লাখ থেকে কত দাঁড়ালো শেষ পর্যন্ত? মানে 4 লাখ তো লস ছিলই আগে। হ্যাঁ, 4 লাখ আপনি টার্গেট করলেন 3 লাখ আবার করবেন, কিন্তু ওইটা তো আপনি লস করলেন। জি। আর ওই যে চলে গেল আপনার 7 লাখ, ব্যাংকে ছিল তখন 7 লাখ। জি। এখন এই 7 লাখ টাকা ব্যাংকে ছিল, ওই যে মুখের উপরে যেটা ওইখান থেকে আরো 2 লাখ মাইনাস হবে, কারণ আমি ওই যে মুখের উপরে যে 2 লাখ লাগাইলাম ওই 2 লাখ মাইনাস হবে, তার মানে ছিল 5 লাখ। 5 লাখ সামথিং আর কি ছিল কিছু টাকা। আর ওই যে আমি ওই সময় যে T20 ওয়ার্ল্ড কাপ খেলতাম, তখন সবাই মানে 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 মোটামুটি অনেক টাকা বাকি টাকি ছিল, মানে কেউ 5,000, কেউ 3,000, কেউ 4,000 করে পাইতো, কারণ ওনারা জানে যে আমার কাছে টাকা আছে, আমি দিয়ে দিব। পরে সবাই পরের দিন আসলো, আমি তো ওই দিন মানে বাসায় গিয়ে
সঙ্গে সঙ্গে ঘুমাই পড়ছি। আর ওই ওয়ার্ল্ড কাপের সময় আমার অফিসটা অনেক মানে আমি করছি, মিস করছি বলতে আমি এরকম ছিলাম যে আজকে মনে করেন রাত্রেবেলা খেলা ছিল, আমি আজকে নিশ্চয়ই এই দলটা আমি হারছি, আমি হারলাম কেন, এই একটা ইন্টেনশন নিয়ে মাথায় আমি আজকে অফিস যাবো না, ঘুমাইলাম। মানে ভিতরে ক্রোধ তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে, হারলাম কেন, আমি আর অফিস যাচ্ছি না। অফিস থেকে ফোন দিচ্ছে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, অনেক পার্টির দিতে হবে, প্রোডাক্ট দিতে হবে, আমি যাচ্ছি না। আবার তারপরের দিন কী করছে, আমি জিতছি, এটা আমি মানে ফুর্তিতে অফিস যাবো না, আজকে বন্ধু বান্ধব নিয়ে মজা করবো। পরবর্তীতে আমি অফিস যাচ্ছি না কন্টিনিউ। এখন অফিস থেকে আমাকে বারবার ফোন দেওয়া হচ্ছে, একদিন যাই 3 দিন যাই না, এরকম করে যাচ্ছি, মানে আমার মানে মিস করতেছি। পরে একদিন আমাকে অফিস থেকে ডাকলো যে কী ব্যাপার, কী সমস্যা তোমার বলো তো। পরে আমি ওই দিন করলাম কি, মানে তখন আমার জন্ডিসের মতো একটা ভাব দেখা দিল। আমি ওই স্যারদের সাথে কথা বলতে বলতে আমার মনে করেন বমি করার মতো ভাব হলো। পরে আমি বললাম, মানে স্যাররা বুঝতে পারছে যে আমি অসুস্থ, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তাহলে তুমি একটু থাকো, রেস্টে থাকো। কিন্তু বমি করার মতো ভাব ওটা জন্ডিস হচ্ছিল না, কিন্তু আমার টেনশন কাজ করছিল মাথায়, মানে আমি বসে গেম লাগাই দিয়ে আসছি, কে জিতলো কে হারলো, এই টেনশনটা আমার মাথার ভিতরে। পরে আমাকে বাসায় পাঠিয়ে দিল, আমি 7 দিনের রেস্টের মধ্যে থাকলাম। এই 7 দিনের রেস্টের মধ্যে ওনারা নতুন একজন নিয়ে নিচ্ছে, মানে নতুন একজন ইন করাইছে আমার পোস্টের জন্য, এটা আমাকে বুঝতে দেয়নি। তারপরে বলছে যে মানে ওইভাবে না যে আমিও থাকবো উনিও থাকবে, যে আরেকজনকে রাখবে, যে আমি যদি না আসি কখন রেডি থাকবে একজন। তো নতুন একজন ইন করাইছে। পরে আমি সুস্থ হওয়ার পরে অফিসে গেলাম, যাওয়ার পরে ইন্ট্রোডিউস করাই দিল যে এটা আপনাদের সঙ্গে কাজ করবে নি, এনার নাম এই। ফোনে পরিচয় হওয়ার পরে দুইজনে একসাথে কাজ করতেছি, ওনাকে সিস্টেম সব শিখে দিচ্ছি, আস্তে আস্তে শিখে দিচ্ছি অফিসে। হ্যাঁ অফিসে। আর ওই সময় মানে মাঝখানে কিন্তু কিছু মানে লিগ টিক থাকে না, খেলাটা থাকে না, তখন আমরা একটু বিরতি নিই। মানে আমরা যারা জুয়া খেলি যারা, প্রতি বছর কিন্তু ক্যালেন্ডার দেখা হয় যে এই বছর কতগুলো খেলা আছে, কোন কোন লিগগুলো আছে। তো ওই মাঝখানে মানে গ্যাপটাতে কোনো খেলা ছিল না। তো ওই যখন খেলা থাকে না তখন আবার স্বাভাবিক হয়ে যাই, আবার খেলা মানে আমি অফিস যাচ্ছি আসতেছি এই সেই। এর ফাঁকে ওনাকে কাজটা শিখাই দেওয়ার পরে একদিন আমি, কিসের জন্য ছিল কাজটা আইটি ফার্মে ছিল। আইটি ফার্মে কিসের কাজ? ওটা হচ্ছে ওই সার্ভিসের প্রোডাক্ট, ল্যাপটপ কম্পিউটার যখন আমরা সেল করার পর ওটা যখন প্রবলেম হলে আমাদের তো একটা ওয়ারেন্টি থাকে 1 বছর, মানে আপনারা সার্ভিস করে দিতেন? হ্যাঁ সার্ভিস করে দিতাম। ওইখানে আমি ছিলাম, মানে প্রোডাক্ট রিসিভ করতাম আমি। আচ্ছা, মানে যেগুলো বাইরে থেকে রিসিভার। হ্যাঁ, তো আমি এটা রিসিভ মানে করতাম, ওনাকে শিখাই দিলাম। দেওয়ার পরে উনি মোটামুটি কাজ শিখে গেছে। তো আমি হুট করে একদিন আসিনি বলতে ছুটি ছুটি নেওয়ার পরে এক পার্টি, সেটা হচ্ছে মানে পার্টির নামটা উল্লেখ করে সমস্যা নেই, র্যাঙ্কস আইডি নামে এক পার্টি আছে, মানে র্যাঙ্কস গ্রুপ, এক কথা সনি র্যাঙ্কস গ্রুপ। ওনাদের একটা ল্যাপটপ ছিল, ওই ল্যাপটপটা অনেক আগে দিয়ে গেছে। ওই দিন ওনারা ল্যাপটপটা নিতে আসছে, সার্ভিস ওকে হয়েছে, মানে কাস্টমার সার্ভিস থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনি এসে ল্যাপটপটা নিয়ে যান। হ্যাঁ, তো এখন ওই যেই নতুন লোক আছে ওনাকে তো সব শিখে দিয়েছে, উনি মানে খুঁজতেছে, ল্যাপটপটা নাই। তখন আমাকে ফোন দেওয়া হয়েছে যে আমার নাম বলতেছে যে মিকো ল্যাপটপটা কোথায়। তো আমি বললাম যে ল্যাপটপ তো এরকম এই সার্ভিস সেন্টার এই জায়গা আছে। ওইখানে গিয়ে দেখে যে ল্যাপটপটা নাই। তো এখন আমি অবাক হয়ে গেলাম যে সিন্ডিকেটের সবই আমি জানি, আর ল্যাপটপ আমাদের এখান থেকে নাই, তার মানে কি। পরে আমাকে অফিসে মানে তাৎক্ষণিকভাবে ডাকতেছে, কারণ পার্টি বসে আসছে। পরে বললাম যে আমি তো আজকে আসতে পারবো না, আমি কালকে আসি। পরে পরের দিন আসলাম, খোঁজাখুঁজি ল্যাপটপ নাই। পরে ওইখান থেকে একটা প্রোডাক্ট বের হলে ওটার কিন্তু গেট পাস অনেক কিছু আছে। তো আমি প্ল্যান করলাম যে সিকিউরিটি গার্ডের কাছ থেকে গেট পাস, প্লাস ওইখান থেকে উপর থেকে গেট পাস, তারপর সফটওয়্যারে দেখি এটা গেট পাস হয়েছে কি না, সব কিছু চেক করে দেখি যে সফটওয়্যারে গেট পাস হয়েছে, জয় তারিখে বের হয়েছে, সব ডেটে সবই ঠিক আছে, কিন্তু সিগনেচারটা একটু আনকমন, মানে ওই সিগনেচার আমাদের অফিসের কারণেই। তখন তো আমি মানে ভেজাল পড়ে গেলাম যে এখন এটা কে নিল, আমি কেমনি বলবো। আর ওইটা তো অনেক দিনের ঘটনা, 1 মাস পরে এই মানে খোঁজ হয়েছে। এখন ওইখানে সিসি ক্যামেরা ফুটেজ থাকে হচ্ছে 7 দিন, এখন আমি তো এটা সিসি ক্যামেরা দিয়েও বের করতে পারবো না। পরে ওই হেড অফিস থেকে আমার উপরে গেস করা হয়েছে যে ল্যাপটপটা আমি নিচ্ছি, মানে এরকম একটা গেস করা হয়েছে। কারণ আমি ওই যে 7 দিন ছুটিতে ছিলাম, ওনারা ভাবছে যে আমি মানে ল্যাপটপ নিয়ে আমি আর এই জন্য আসতেছিলাম না। পরে তারপরের দিন আমাকে হেড অফিসে ডাকা হইলো। আমি হেড অফিসে গেলাম। স্যার আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। উনি একজন লিগাল এইডের একজন উকিলকে নিয়ে আসছে, কয় যে ইনি প্রশ্ন করলে বের হওয়া যাবে, তুমি কোথায় কী করছো এসে আমাকে বারবার বলতেছে। স্যার আমি তো এই ল্যাপটপ সম্পর্কে আমি কিছুই জানি না। অনেক প্রেশার দেওয়া হয়েছে যে ল্যাপটপ কোথায় আছে, ল্যাপটপ বের করে দিলে তোমার চাকরি থাকবে না, থাকবে না, এরকম মানে বলতেছে। আর এদিকে আবার কিন্তু আমার এই মানে আবার শুরু হয়ে গেছে লিক, আমার এদিকে কিন্তু খেলা চলতেছে, মানে এদিকে জুয়াও চলতেছে, এদিকে অফিস চলতেছে। আমি অফিস থেকেই ফোন দিয়ে আমাকে ফোন দিচ্ছে, আমি একটু 5 মিনিটের জন্য বাইরে বা পিছনে যেতাম, ওয়াশরুমে গিয়ে বলতাম হ্যাঁ ঠিক আছে এটা হয়ে গেছে। এখন আমাকে ফলো করতো একজন, বলতো এখানকার সিনিয়র যে কী ব্যাপার তুমি 10 মিনিট পরে বাইরে যাও, কী বলো, মানে বুঝি না, আবার ওয়াশরুমে যাও না, উনি বুঝতো না। আমি না ভাই আমার সমস্যা একটু
মানে বাসায় প্রবলেম তো, প্রত্যেকদিন বাসায় প্রবলেম থাকে, কিন্তু আমি একটু পর পর কিন্তু ওই যে গেম লাগাচ্ছি, এইটা 5টা ওইটা 2টা, এইটা এইভাবে লাগাচ্ছি। পরবর্তীতে ল্যাপটপটার মানে খোঁজ নেই, এখন আমাকে ওই যে ভয়ভীতি দেখাচ্ছে, ওইখান থেকে একজন কোম্পানির অনেক পুরাতন এমপ্লয়ি এবং খুব রাগী এর আগে রেকর্ডে যারা যারা চুরি টুরি করছে তাদেরকে অনেক মানে যেভাবে হোক বের করে নিচ্ছে কথা, ওনার কাছে আমাকে পাঠানো হলো যে ওনার কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। ওনার কাছে গেলাম, উনি ভদ্রলোক কিন্তু যখন মেজাজি হয় খুব মেজাজি, আমাকে সুন্দরভাবে বললো যে আমি তো তোমাকে চিনি, তোমার ভাই মানে তোমার রেফারেন্স, তোমার আমার খালাতো ভাইয়ের নাম বললো যে ওর নাম মুন্না, যে মুন্না তো আমাকে বলছে আসলে দেখো ল্যাপটপটা কী করছো তুমি আমাকে বলো, সমস্যা নেই আমাকে বললে তোমার চাকরিটা থাকবে, নাহলে কিন্তু চাকরিটা বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে। তো আমি বললাম স্যার আমি ল্যাপটপ সম্পর্কে জানি না, আমি আপনাকে বলবো কি, তাইলে দেখো আমার কিছু করে, তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, ভদ্র হলো 2 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি তুমি ল্যাপটপটা হ্যান্ড ওভার করতে পারো আমাদের কাছে তাহলে তোমার চাকরিটা আমরা বাঁচাইতে পারবো। তো 2 দিন সময় আমার মোটামুটিভাবে পার হয়ে গেল, যাওয়ার পরে আমি গেলাম অফিসে, ওই স্যারকে বললাম যে স্যার আমি তো আসছি, পরে বলতেছি দেখো মানে আমাকে একটু প্রেশার দিল যে দেখো তুমি ল্যাপটপটা দিলে তোমার চাকরিটা থাকবে। স্যার ল্যাপটপ সম্পর্কে আমাকে যদি মারিয়ে ফেলেন তাও আমি ল্যাপটপ আমি এটা যেটা নেই আমি সেটা আমি কীভাবে বলবো, আমি আসলে রিয়েলি নিইনি। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে এখন যাও তুমি। পরে আসলাম আমার মানে আর তেজগাঁতে চলে আসলাম, তেজগাঁতে আসার পরে ওইখান থেকে আমাকে কনফার্মেশন দিল যে তোমাকে আসতে না করছে, মানে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, হেড অফিস থেকে না করছে। পরে আমি আবার হেড অফিসে গেলাম, তারপর দিন আবার হেড অফিসে গেলাম, এইচআর এর কাছে গেলাম, স্যার এইরকম তুমি চলে যাও, তোমাকে লাগবে না, আসো তুমি আর আসার দরকার নেই। তো বললাম স্যার আমি ল্যাপটপটা নিয়ে নিই স্যার, আপনি একটু ভালো করে সার্চ করে দেখেন এসি। তো ওই যে আমার ইনচার্জ, আমি যে ওনাকে ওই যে আমি ধরে ফেলছি, এই ক্ষোভটা ওই জায়গায় উনি করে দিচ্ছে, মানে ওইটা পরে আমি জানতে পারছি ওই ইনচার্জ আমার ওই স্যারকে প্লাস এইখানে যে আরও বড় ইনচার্জ ছিল ওনাদেরকে আমার নামে মানে বিভিন্ন ধরনের কথা বলছে, স্যার ও নিতে পারে এই সে এই ধরনের কিছু বলছে। এখন ওনারা স্যাররা তো এইটাই বিশ্বাস করে রাখছে, ওয়ার হাউসে যে ইনচার্জ মানে মেইন ইনচার্জ যে তার কাছে তুমি যদি রাজি মানে তাকে রাজি করাইতে পারলে আমি রাখতে পারবো। ওনার কাছে আসলাম, উনি একজন হুজুর ছিল হাজি, তো উনি ওনার দেশের লোকের খুব টানতো, ওনার দেশের লোকের কথাই বেশি শুনতো। তা আমার যে ইনচার্জ সে আবার ওনার দেশের লোক। তো যাই হোক আমি গিয়ে বলছি, কয় না সম্ভব না, ঠিক আছে আমাকে মানে এক কথায় হিট করা দিত অথবা মজা করে নিয়ে দিত। আমি সিএনজি নিয়ে যাইতাম রাত্রেবেলা, তো আমি করতাম কার্ডটা রেখে দিতাম, 40-50 হাজার টাকা 20,000 টাকা নিয়ে দিতাম। তো আমি 20,000 টাকা নিয়ে দিতাম, আর যাওয়ার সময় যেতাম সিএনজিতে, খাইতাম হোটেলে। মানে বিশ্বাস করবেন না ভাই, প্রত্যেকটা দিন সকালে মানে আমি নিয়ে যেতাম 50,000 টাকা, পরের দিন আমি সকালবেলা নিয়ে আসতাম কত, এর কাছে 10 টাকা ওই মানে ভোরবেলা দিয়ে খেলা শেষ হতো, সবাই ঘুমিয়েছে, একে ডাক দিয়ে তুলতাম, ভাই আমাকে 20 টাকা তো আমার লাগবে, আমার বাস ভাড়া নেই। সবাই কয় তোর এই নাটক প্রত্যেক দিনে, আসলেই বাস্তব যে আমি নিয়ে যেতে একদিন নিয়ে গেলাম 1,70,000 টাকা, পরের দিন আমার ওই মানে যে দিচ্ছে সে তো ভোরবেলা চলে গেছে, ও নাকি কোথায় যাবে, ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, ট্যুরে যাবে কক্সবাজারে, মানে আমার টাকা দিয়ে। পরে সবার কাছে চাইতেছে, কেউ টাকা দিতেছে না, 20 টাকা যে দিবে আমাকে দিবে না। পরে আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমি যাদের সাথে চললাম তারা এরকম। আর একটা মজার বিষয়, আমার বন্ধু বান্ধব না, আমি যাদের সাথে খেলতাম এগুলো কার্ডটার, তারা করতো কি আমার সামনে মানে মানে আমি হাসতাম, ওরাও হাসতো, কিন্তু আমি তখন বুঝতে পারতাম না, টাকার মানে ভুলের সাগরে ডুবেছিলাম। আমার টাকা ওরা হিসাব করতো যে আজকে মিকো যদি 20,000 নিয়ে আসে, ওর কাছে আমি জিতলে আমার গার্লফ্রেন্ডের একটা জামা কিনবো, আমার একটা প্যান্ট কিনবো, না আমার টাকা ও হিসাব করে রাখতেছে যে আমি তো হারবোই শিওর, মাস বি হারবো, ঠিক আছে। তো এরকম করে রাখতো ওরা। আচ্ছা, তো পরবর্তীতে এরকম করে আমি ওই মানে মোহাম্মদপুরে যাওয়া আসা করতেছি, আমার টাকা কিন্তু কমতে আছে প্রত্যেকদিন, মানে প্রত্যেকদিন কমতেই আছে। শেষ পর্যায়ে আমার আসলো হলো 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকা শেষ। এই 2 লাখ টাকার মধ্যে আসলো। এখন একদিন করলো কি, ওই এক মালয়েশিয়ান মানে একজন মালয়েশিয়া থাকে, আমাকে ফোন দিল যে একজন মালয়েশিয়ান বাড়ি আসছে, উনি অনেক টাকা নিয়ে আসছে, খেললে আয়। ওকে, আমি 2 লাখ টাকা নিয়ে গেলাম, রিস্ক নিলাম, আজকে যা হবে। 2 লাখ টাকা নিয়ে গেলাম, মানে 2 লাখ টাকা নিয়ে গেলাম বলতে আমি কার্ড নিয়ে গেলাম ওই দিন, আমি অন্যদিন কার্ড নিয়ে দিতাম না, কার্ড নিয়ে গেলাম। এখন ওই দিন আমরা খেলতেছি, রাত বাজে 12টা। হ্যাঁ, মোটামুটি ওই দিন আমি আমার মনটা অনেক মানে খুশি, কারণ ওই দিন আমি মোটামুটি সেইভাবে অনেক টাকা দিচ্ছি। আমার 2 লাখ তো আছেই, ওইখান থেকে মাত্র আমি মানে 10,000 না 15,000 টাকা বের করছি, আর বাকি টাকা তো আছেই। আমি মানে লুঙ্গি পরে খেলতে বসছি, আমার মোটামুটি লুঙ্গিটা পুরা অর্ধেক ভরাট লুঙ্গিটা। আচ্ছা, মানে ওই যে ওই লোক মানুষের থেকে আসে, সবাই বড় পার্টি, এক কথা বড় পার্টি ওগুলো। ওকে, মোটামুটি আমার ক্যাশ মানে আমি ওখানে মানে আইডিয়া করছি, ওনারাই বলছে যে 4-5 লাখ টাকার মতো হবে, আমি জিতছি। আরও টাকা আছে, ওরা একজনকে কার্ড দিয়ে পাঠাচ্ছে যে আবার টাকা উঠে নিয়ে আস, এই সেই একজন লোকে ছিল যে খাবার টাবার মানে কার্ডটা নিয়ে আসতো এইরকম।
আমি ওই দিন জিতছি, খেলা চলতেছে রানিং, আমি লুঙ্গি দিয়ে ওইটা আমি গুজে রাখছি। এখন আমরা ওই যে ছাদের মানে আমরা থেকে উপরে খেলতেছি, আমরা খেলতাম 4 তলায়, জি 3 তলা থাকতে হলো বাড়িওয়ালা। এখন উপরে ওই যে কাঠ মানে ইয়াতে ফ্লোরে রাখলে উপর থেকে কিন্তু নিচে শব্দ আসতেছিল, হুম মানে কিসের দিন শব্দ, মানে ওনারা বুঝতে পারতেছে আমরা কিছু করতেছি। হুম পরে বাড়িওয়ালা উপরে চলে আসছে, আসে আমাদের দরজা নক করছে, করার পরে সবাই তো আমরা এদিকে ওদিক ইয়া হয়ে গেলাম, ছোটাছুটি হয়ে গেলাম। হুম আমি আমার টাকাগুলো নিয়ে লুঙ্গিটা মানে পেঁচায় আমি চলে গেলাম আমার বেডের মধ্যে। আমার বেডের মধ্যে আমি ল্যাপটপ আমার গায়ে ইয়ে দিয়ে হুম আমি শুয়ে আসি। এখন ইন টোটালে ওই রুমে লোক ছিল 14 জন, আমরা লোক থেকে 7 জন। কয়জন লুকাবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। সেটাই। এখন কি করছে, 4 জন 5 জন গেছে বাথরুমে, 4 জন 5 জন গেছে ইয়েতে বেলকনিতে, হুম আবার 2-3 জন গেছে ওই রুমে এই রুমে, আর বাকিগুলো মানে 1 মিনিটের মধ্যে সবাই চোখ মুখ সব বন্ধ, হুম লাইট অফ। একজন গিয়ে মানে একটু ঘুমের ভান করে গেটটা খুলে দিল। দেওয়ার পরে কিন্তু বাড়িওয়ালা ছিল অনেক চালাক, হুম। উনি বুঝতে পারছে কি করো তোমরা, কিছু না ভাই আমরা তো সবাই ঘুমাচ্ছি, না কিছু একটা করতেছে আমি বুঝতে পারতেছি। চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, হ্যাঁ এরা এখানে বোমা টোমা বানাচ্ছে এই সেই, মানে এরকম চিল্লাচিল্লি শুরু করছে। হুম হুম পরে বলতেছে না ভাই আপনি এরকম বলতেছেন কেন, আমি কিছু করতেছি। এখন বাড়িওয়ালা ছেলে বলছে চলো আমি তোমাদের রুমে দেখবো। আমি কিন্তু ওই মানে ইয়ে করে যে গেট খুলে দিচ্ছে সে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, উনি বলছে না আমি দেখবো তোমাদের রুমে চলো। পরে চলো চলো বলতেছে, দিচ্ছে না, পরে ধাক্কা দিয়ে চলে আসে বাথরুম খুলে দেখে 5-6 জন দাঁড়ায় আছে একসঙ্গে। এদিকে বেলকনিতে গিয়ে দেখে এদিকে 3-4 জন, আর আমরা তো সবাই ঘুমাইছি, লাইট অফ করে দিয়ে সবার মধ্যে একটা লাঠি নিয়ে আসতে এইভাবে ইয়া করতেছে, এই এখন ঘুমাইছে, একটু আগে তো শব্দ শুনলাম এসি। পরবর্তীতে সবাই উঠে গেল, উঠে যাওয়ার পরে তো তোমরা কী করতেছো বল, সত্য কথা বলো, নিশ্চয়ই এখানে কিছু অকারেন্স করতেছো। পরে আমরা উল্টা পাল্টা বুঝতে পারছি ভাই আজকে একজনের বার্থডে ছিল, আমরা এটা পার্টি রেডি করতেছি এসি। না আমি উপর থেকে শুনতেছি কিসের জন্য শব্দ আমার মানে ফ্লোরের মধ্যে ইয়ের মধ্যে আসতেছে। ওই বাড়িওয়ালার মা আসছে, মানে ওই লোকের মা আসছে, এদেরকে বের করে দেন, এরা এখানে বম টম বানাচ্ছে, পরে আমরা কেস খেয়ে দেবো। পরে এরকম করার পরে অনেক মানে ইয়ে করে ম্যানেজ করে ওনাকে পাঠাই দেওয়া হইলো। এখন দেওয়ার পরে সবাইগুলো ঠিক আছে, আজকে যদি একটা ট্র্যাজেডি হয়ে গেছে খেলাটা বন্ধ করি। হুম মানে খেলা বন্ধ করার পক্ষে মানে বেশিরভাগ, আর বন্ধ না করার পক্ষে অল্প কয়েকজন। হুম। তো আমিও বন্ধ না করার পক্ষে, না খেলবো কারণ আপনি আজকে। জিততেছেন। হ্যাঁ খেলবে আজকে, আমার কথা আজকেই আমার শেষ রাত। হুম এখন সবাই আমাকে ইশারা বলতেছে যে মানে আমি তো ওদের রুমের, আর ওরা তো ওরা আসলে ইয়েতে বাইরের থেকে, হুম। ওদের চিন্তাতে আমাদের রুমে টাকাটা থাক, হুম। মানে তুমি জিতছো তুমি চুপচাপ থাকা খেলো। আমাকে ইশারা করতেছে খেলিও না আমাকে, না আমি খেলবোই, আমি হুম মানে খেলবোই। ঠিক আছে এর কোনো শব্দ হবে না, আস্তে আস্তে খেলা। পরে খেললাম, খেলার পরে আমার 2 লাখ আর যেগুলো দিচ্ছি 5 লাখ সবই শেষ। আমি ওখানে মানে ঋণ প্রায় 70,000 টাকার মতো হয়ে গেছি। হওয়ার পরে পরের দিন সকালে আমাকে কে জানি 200 টাকা দিল। আমি তো মানে আমার শরীর ঘামতেছিল, যাই হোক আমি আসতেছি যে না সমস্যা নেই আবার হয়ে যাবে, মানে আমার তখন টেনশন যে এই যে হচ্ছে হয়ে যাবে এরকম ইন্টেনশনটা চলে আসলো যে টাকা গেছি সমস্যা নেই। এখন ওইখান থেকে চলে আসলাম, 70,000 টাকার মতো পাই। চলে আসার পরে আবার আমার ওই এলাকা চলে আসলাম। এখন আবার আমার সোর্স মানে ইয়ে করা লাগবে। তখন আমি করলাম কি, আমার ওই যে এলাকায় আমি মানে মুগদা যেখানে থাকতাম ওখানে যাদের সাথে খেলতাম, জানে তো লাখ লাখ টাকার আমার কাছে থাকে, সবসময় 1,000 টাকা থাকে। কারো কাছে বলতাম ভাই 20,000 টাকা দেন তো, আমি দিচ্ছি, আমার কার্ডে আছে তো, আমি এই যে এখনই দিচ্ছি না, কথা মিথ্যা কথা, আমি এখনই দিচ্ছি, দেন তো ভাই 10,000 টাকা আমি দিচ্ছি এখনই। এইভাবে মানে আমি চলতেছি, খাইতেছি, মাঝে মধ্যে আবার কার্ডও খেলতেছি, মানে আবার সফল হইতে চাইতেছি, পারতেছি না, ওই 20,000 নিয়ে যাচ্ছে, হারে চলে আসতেছি। ওদিকে ঋণ টিন হয়ে গেল, ইয়ে করলাম। ওই সময় একটা কি যেন লিগের একটা ফাইনাল খেলা ছিল, সেটা হলো 17 জুনের দিকে। তখন আমি প্ল্যান করলাম কি যে না এইভাবে আর হচ্ছে না, অনেক জায়গায় জবের জন্য ট্রাই করতেছি আর জব হচ্ছে না, আর আমাকে ভালো লাগতেছে না জব। তখন প্ল্যান করলাম কি ওই দিন ফাইনাল খেলা ছিল, আর আমাদের এই যারা জুয়া খেলে তারা হচ্ছে ফাইনাল খেলার দিন কিন্তু বেশি করে একটা বিগ অ্যামাউন্ট লাগায়, যে এরপর তো আর খেলা হবে না, ফাইনালের দিনই সব টাকা আমি লাভ লস উঠাই নেব। তো ফাইনাল খেলার দিন মোটামুটিভাবে আমি অনেক টাকাই মানে আমি গেম লক করেছি, কিন্তু টাকা নেই কিন্তু না। আমাকে ওই যে যারা চিনতো জানে যে এর কাছে টাকা আসছে, সমস্যা নেই, এই হ্যাঁ বললে মানে মুখ দিয়ে হ্যালো বললেই হয়ে যাবে। পরে আমি বললাম যে ঠিক আছে হয়ে গেছে মানে এতগুলো মানে গেম হয়ে গেছে, 1.5 লাখ টাকার মতো মানে মুখে লাগাই ফেললাম। আরও রিস্ক নিতে যাচ্ছে আমি, এগুলো নেওয়ার পরে আমাকে বলতেছে আমি হ্যাঁ খাবো, আরও গেম নিব। পরে ওই যে মানে আমার টাকা মেনটেন করতো সেলুনের লোক, উনি অনেক ভালো, উনি বলতেছে আর রিস্ক নিস না। উনি একটু ভয়, উনি কিন্তু আমার টের পেয়ে গেছে, উনি আমার খুব কাছে ছিল তো, ওনার বাসায় খুব ইয়ে করতাম, চলাফেরা করতাম। উনি বলতেছে আর রিস্ক নিস না, প্লাস ওনার কাছে যেগুলো লোক টাকা নিয়ে আসতেছে ওনার কাছে এসে কিন্তু জমা দিয়ে যায়। ওনার সাথে আমার হলো যে আমি টাকা জমা দিলাম, আমার জমা লাগবে না, আমার জমা উনি রিস্ক, মানে ওই সেলুন দোকানদার রিস্ক আমার জমাটা। তা উনি অনেক লোককে ফিরে দিতেছে, কেন আর হবে না। আমি ভাই আপনি রাখেন না, সমস্যা নেই, হবে সমস্যা নেই। কই তোর টাকা কই, আমি টাকা সমস্যা নেই আসে আমার কার্ডে, আমি আসতেছি, আমার কার্ডটা লক হয়ে গেছে তো আমি উঠাইতে পারতেছি না। পরে মানে বিপদ যখন আসেই, আর যখন
আসে না, যখন টাকা ছিল ভরপুর টাকা, ওই গেমটা আমি হারিয়ে গেছি। আচ্ছা, হারিয়ে যাওয়ার পর রাত্রেবেলা গেম ছিল, হারিয়ে গেছি মানে 10টার দিকে। এখন ফোন দিছে ওই ভাই, আমাকে ফোন দিল টাকা, আমি টাকা সকালবেলা পেয়ে যাবেন, সবাইকে আসতে বলুন সকালবেলা। সকালবেলা সবাই আসছে, এই যে ফোন দিতেছে। আমি বললাম ভাই টাকাটা এখন হচ্ছে না, টাকাটা দেবো বিকালবেলা। মোটামুটিভাবে এইভাবে মানে বিকাল পর্যন্ত টানলাম। এখন বিকালের মধ্যে আমাকে প্ল্যান করতে হবে আমি কী করবো। পরে বিকালবেলা যখন সবাই চলে আসছে আমার কাছে টাকার জন্য, আমি বলেছি আচ্ছা ঠিক আছে আপনারা বসেন, আমি আসতেছি। ওনাদেরকে দোকানে বসায় রেখে দোকানের পিছন দিয়ে আমার মানে পিছনে আমার বাসা, আমার বাসায় গেলাম, গিয়ে আমার ব্যাগটা হাতে নিলাম, নিয়ে আমার ব্যাগে কাপড় চোপড় 2-1টা যেটা পারলাম নিলাম, হ্যাঁ আমার ল্যাপটপ নিলাম, আমার মোবাইল যেটা ছিল সেটা নিলাম, নিয়ে মানে টুকটাক হালকা পাতলা সিম্পল একটা ব্যাগ নিয়ে ওই বাসার পিছন দিয়ে, আবার দোকানের পিছন দিয়ে একটা রোড আছে, ওই রোড দিয়ে কিন্তু মেইন রোডে আসা যায়। ওই মেইন রোডে আসে সিএনজি নিয়ে আমি গাবতলি, এর মাঝখানে সিএনজিতে ওঠার পরে আমি ফোনটা সুইচ অফ করে দিছি, দিয়ে আমি গাবতলি চলে আসছি। এসে আমি বাসে উঠছি, ওঠার পরে আমি চলে আসছি বাসায়। কত দিনের আগের ঘটনা এটা? এটা হচ্ছে 17 জুনের দিকে, মানে 2017 সালের জুন মাসের দিকে। হ্যাঁ, আমার পকেটে 350 টাকা। এখন আমার বাসা যাইতে লাগে 500 টাকা, আমার বাসা যাইতে ইয়ে লাগে টিকিট লাগে 500 টাকা। আমি খাই নাই কিছু, খাবো কি? পরে এক বন্ধুকে ফোন দিলাম, বন্ধু 500 টাকা পাঠাই দিল, ওইটাতে টিকিট কাটলাম আর খাই মানে আমি গেলাম বাসায় গিয়ে আমার বোন বাসায়, আমার মা গেছে বাইরে। আর আমার এর মাঝখানে একটু আমার ফ্যামিলির কথা বলি। আমার ফ্যামিলিতে আমি ওইভাবে খোঁজখবর নিতেছিলাম না, আব্বা টাকা চাইলে টাকা দিতেছি, না চাইলে নেই। বা মাঝখানে আব্বাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, 2-3 লাখ টাকার মতো দিছি আব্বাকে, আব্বা বাড়ি করবে এই প্ল্যান করছে। তো আব্বাকে যে 2-3 লাখ টাকা দিচ্ছি, 2-3 লাখ টাকা দিয়ে উল্টা আব্বার কাছে আরও 5 লাখ টাকা নিয়ে রাখছি। আজকে 20,000 আমার সমস্যা হয়েছে, দেন তো একটু এই অফিসে কাজে এইছেই, আব্বা দিতে 20,000, আজকে 50,000 এইটা সমস্যা হয়েছে, দেন তো একটু। এইভাবে অলরেডি নিয়ে ফেলছি। আব্বা আমার উপর থেকে নারাজ, আম্মাও নারাজ। আর মোটামুটিভাবে একটু টাচ পেয়ে গেছে এলাকায় যে আমি এই লাইনে চলে গেছি অলরেডি। লেখাপড়া তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও এর মাঝখানে ছোট্ট একটু কথা বলি মাঝখানে। ওই যে যখন টাকা পয়সা হয়েছিল, টাকা পয়সা হওয়ার পর আমি তিতুমিরে ভর্তি হইলাম। মানে আমার অফিসটা থেকে মহাখালী থেকে এইখানে তিতুমিরে আমি ডিগ্রিতে ভর্তি হইলাম। ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে ভাবলাম যে আমার এই পেশে টাকা পয়সা আছে, আমি এই পেশে সার্টিফিকেট একটা অর্জন করি, আমার যে কোনো সময় একটা কাজে লাগবে। তিতুমিরে ফার্স্ট ইয়ার দিলাম, সেকেন্ড ইয়ারের সময় তো ওই যে আমার একবারে ভরা ডুবি, আমি ইয়াতে মোহাম্মদপুর যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, মানে এক কথা জুয়ার উপরেই। পরে আমি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে পারিনি, আর কলেজ যাওয়া বন্ধ। পরে ওইখান থেকে ইতি, তিতুমির থেকেই আমি ওইখান থেকে ইতি, আর খোঁজখবর নেওয়া হয়। পরে খোঁজখবর নিয়ে দেখি যে আমার নামে কোনো ইয়া নাই, আইডি নাই, মানে ইয়াতে কলেজে ভর্তি হয়েছি, অ্যাডমিশনে কোনো কিছু নাই। আমাকে এক কথা ইয়া করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। পরে আমি বাসায় চলে গেলাম 17 সালে। গিয়ে আমি মানে বেকার থাকতে আসি। পরে এক আমার বন্ধু আছে, ও আমাকে একটা জব ম্যানেজ করে দিল আমার এলাকায়। সেটা জবটা ম্যানেজ করে দিল হচ্ছে ওই ওপ্পো মোবাইল, এটার প্রোমোটর হিসেবে একটা জব ম্যানেজ করে দিল। এবং আমার ওইখানে ফোকাস করলো যে এর আগে ইয়াতে কাজ করতে, ঢাকা একটা ভালো আইটি ফার্মে কাজ করতে, মোটামুটি ওর ভালো নলেজ আছে। পরে আমি ওই ইয়াতে মোবাইল কোম্পানিতে জব করতে শুরু করলাম। মোটামুটি জব টপ করে মানে আমি ওখানে জব করতেছি, আমার ওখানে ভালোই চলতেছে। এদিকে আবার আমার মামার বাসায় কিন্তু এই লোকগুলো আইসা মানে মোটামুটি পেশার, কেউ মানে লাঠি চোটা এসে নিয়ে আমার খুঁজতে আসছে, আমার খোঁজে, মানে আমাকে চাই। এখন আমার মামার লজিক ছিল একটা, আমার মামা এই জন্য হয়তো ইয়া গেছে, বেঁচে গেছে, যে যখন আপনারা খেলছেন আমাকে বলছিলেন, আমাকে বলেন না, আমাকে জানানো নেই। এখন আপনারা ওইখানে প্রায় 1,70,000 টাকার মতো ঋণ হয়ে গেছে। মানে আপনি এক ধরনের পলাতক, এখন এক ধরনের পুরা পলাতক অবস্থায় আছে। জি, এক ধরনের পলাতক। শুধু এখানে আরেকটু মানে বাকি আছে, এটা শর্ট করে শেষ করি। সেটা 17 সালে উপরে আমি যখন জব করার পরে ওইখান থেকে মোটামুটি ক্যাশ ট্যাশ আমি জমাই, ওইখান থেকে আবার শুরু করতে চাচ্ছিলাম। তো উপরে আমার নিজ এলাকায় থাকে, আমি 10-12 হাজার টাকা পাচ্ছি, আমার খাওয়ার টাকা লাগতেছে না, বাসায় আমাকে 2,000 টাকা দিলে হয়ে যাচ্ছে আমার খাওয়ার টাকা, আর থাকা তো ফ্রি। মোটামুটি আমি ক্যাশ জমাইলাম, 6 মাস করে জব করলাম। করার পরে আমার মানে 30,000 টাকার মতো হইলো। হওয়ার পরে ওই যে কয় না যে কুত্তাল্লা যদি এর মধ্যে দেন তাও কখনো সোজা হবে না, জীবনে সোজা হবে না। আপনি আবার খেলেছেন, আবার শুরু করলাম। এটা হলো ডিজিটাল নেশার মতো। জি ভাইয়া, আমি জানি আমরা এই বিষয়গুলো ডিজিটাল অনলাইনে যেগুলো করা হয়, এবং সেখানেও আপনি ধরা খেয়েছেন, সেখানেও আপনি ভালো অবস্থান করতে পারেননি। আপনি এই যে এত কিছু করলেন, এবং আমি জানি যে আপনার হাতে যদি আবারও টাকা আসে, আপনি এখান থেকে কতটুকু নিজেকে সেভ করতে পারবেন আমি জানি না। কজ আমরা আসলে ড্রাগটা না দেখতে পাই, নেশাটা দেখতে পাই। যে ড্রাগ বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক একটা কন্টেন্ট যেটা আমরা শরীরের ভিতরে নিচ্ছি, কিন্তু এই নেশাগুলা যেগুলো চোখে দেখা যায় না, এগুলো ভয়ঙ্করতম নেশা।
এবং এগুলো কোনো অংশে ড্রাগের চেয়ে কম না, বরং কোনো কোনো ক্ষেত্রে ড্রাগের চেয়ে আরও বেশি পাওয়ারফুল। আপনি আজকে এই গল্পটা কেন বলতে আসলেন, আগে আপনার মুখ থেকেই শুনি। এই গল্পটা বলে মানে আমি এখানে বলতে আসছি, এর মাঝখানে ছোট্ট একটা কথা বলি, আমার মায়ের কথা। আমার মা বলতো মানে মানে মা মানে মায়েরা তো কখনো চায় না যে আমার সন্তানটা খারাপ হোক, এটা করুক এটা করুক, একটার মধ্যে মানে ইয়ে করতে দেয় না, যুক্ত হতে দেয় না। আমার মা নিজেই বলতেছিল যে এমন একটা কথা যে তুই যদি এটা বাদ দিয়ে তুই যদি নেশাও করতি, তাও আমার মনে হয় আমি সান্ত্বনা দিতে পারতাম। কেন? তুই মনে করি নেশা করে আর কয় টাকা নষ্ট করতে পারতি। মানে মার একটা সেম একটা মানে এটা হলো মা সান্ত্বনা। মার জায়গা থেকে মা এইভাবে বলেছে, বাট দুটোই খারাপ। মানে খারাপ মানে ওইটা উদাহরণ বলতেছিল যে মা যে তুই এখন তুই মানে এগুলো পেলি না, কিছুই পেলি না, এই পাশে কিছু পেলি না, ওই পাশে। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আপনার লেখাপড়ার, কারণ আপনি তো এখন আর লেখাপড়ার মধ্যে নাই। ক্যারিয়ার একটা হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও হারিয়ে গেছে। বাট আমাদের যেটা গেছে সেটা আপনার জীবনের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে, আপনি এটা অবশ্যই অনেক আপনি তো একদম চাক্ষুষ